আপনি তো বেশ কঠিন ধাতু দিয়ে তৈরি। কেন বলুন তো? এই যে কতদিন হলো এ বাড়িতে আছেন, একবারও নিজের বাড়িতে যেতে চাইলেন না। সানায়া বুঝতে পারল আরাফ তাকে তার বাড়ি সম্পর্কে কিছু বলতে চাইছে। আপনি কি আপনার বাড়িতে যেতে চান না? হঠাৎ আমার বাড়ি নিয়ে পড়লেন কেন বলুন তো? আমি যে এখানে থাকছি তাতে বুঝি আপনার অসুবিধা হচ্ছে? আপনার ধারণা ভুল, আপনি এ বাড়িতে থাকলে তাতে আমার কিসের অসুবিধা? আমি আসলে আপাতত যেতে চাইছি না ওই বাড়িতে। আরাফ মজার ছলে বলল। আপনি কি এখানে পার্মানেন্ট থাকার পরিকল্পনা করছেন? সানায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। না, আমি সারা জীবন কেন থাকতে যাব? আমার সময় শেষ হলে আমি চলে যাব, তবে এখন যেতে চাইছি না। সানায়াকে বেশ গম্ভীরভাবে কথা বলতে দেখে আরাফ জিজ্ঞেস করল। আচ্ছা, আপনার কি কোনো কিছু নিয়ে মন খারাপ? আপনার মতো এমন চটপটে মেয়ে আজ এত নীরব। মানুষের মুড কি অলওয়েজ একরকম থাকে বলুন তো? না, তা থাকে না। কিন্তু হয়েছেটা কি? আমি সেটাই জানতে চেয়েছি। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করি। হুম। আপনি প্লিজ আমাদের বাড়িতে যাওয়াটা পিছিয়ে দিন। আঙ্কেলের বলা কথাগুলো আমি শুনেছি, উনি আগামীকাল আমাদের যেতে বলেছেন, কিন্তু আমি যেতে চাইছি না। কেন বলুন তো? না মানে আপনার যদি খুব বেশি বলতে অসুবিধা থাকে তাহলে বলার দরকার নেই। সানায়া চোখ ছলছল করে উঠল। সে যে বিপদের আশঙ্কা করছে এমন কিছু হবে না তো? অনেকক্ষণ থেকে দেখছি আপনি বেশ চিন্তিত, কোনো সমস্যা হয়েছে? সানায়া নিজেকে সামলিয়ে উঠে বলল। আসলে আমার ঘুমের প্রয়োজন, আমি ঘুমাবো। শিওর, ঘুমিয়ে পড়ুন, আমি লাইট অফ করে দিচ্ছি। আরাফ আর কথা বাড়াল না। রাত বেশ খানিকটা হলো, সানায়ার চোখে ঘুম নেই, একটা কালো অতীত তাকে তাড়া করছে। আজ এতদিন পর কেন সে ফিরে এলো? তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলতে এই পৃথিবীতে এই একটা মানুষকে সানায়া কখনো মাফ করবে না, কখনো না। কিন্তু সানায়ার ভয় হচ্ছে ভীষণভাবে, যদি ওই খারাপ মানুষটা তার ভালো মানুষগুলোকে কোনো বিপদে ফেলে দেয়। এ সব কথা চিন্তা করতে গিয়ে নিজের অজান্তেই শব্দ করে কেঁদে উঠল সে। আরাফ এখনো ঘুমোয়নি, সোফার পেছনে দিকে মুখ করে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ এমন কান্নার আওয়াজ কানে আসতে খাটের দিকে একবার চাইল সে। এত রাতে উনি কাঁদছেন কেন? সানায়া নিজেকে সামলে উঠতে পারছে না, কান্নার চাপা শব্দে আরাফ কিছুটা এগিয়ে এলো। আপনার কি খারাপ লাগছে সানায়া? সানায়া তড়িৎ বেগে খাট ছেড়ে উঠে বসল, হাত দিয়ে চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করল। রুমে ড্রিম লাইটের কৃত্রিম আলোয় তা আরাফের চোখ এড়াল না। আপনি কাঁদছেন কেন সানায়া? আমার মাথা ব্যথা করছে, ঘুম আসছে না। মাথা ব্যথা হলে কেউ এভাবে কাঁদে? আরাফের ঠিক এ কথাটা বিশ্বাস হল না। আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন সানায়া? দেখুন, খারাপ কিছু হলে তা শেয়ার করতে পারেন, হালকা লাগবে। সানায়া কিছু সময় নীরব থেকে আরাফের উদ্দেশ্য বলল। রুমের লাইটটা একটু অন করুন, অন্ধকার ভালো লাগছে না। এরই মাঝে ভূমিকম্পের ন্যায় ফোন বেজে উঠল। সানায়া আরাফের চোখ পড়ল ফোনের উপর সেভ করা নামটা, উপর আরিশ। সানায়া জোরে ফোন ছুঁড়ে মারল ফ্লোরে। এমন কাজে আরাফ হতবাক, হঠাৎ কি হলো মেয়েটার? এমন করছে কেন? সানায়া কোনো সমস্যা? সানায়া আর নিজের কষ্ট চেপে ধরে রাখতে পারল না, তেজিয়ান কণ্ঠে বলল। এই ছেলেটা আমার জীবনের অভিশাপ, আমার জীবনটাকে তছনছ করে দিতে চাইছে। ওকে মাফ করব না আমি কোনোদিন। ও প্রতারক, চরিত্র খারাপ। সানায়াকে এভাবে অস্থির হতে দেখে আরাফ এক গ্লাস পানি এগিয়ে দিল। নিন, পানিটা খেয়ে আগে নিজেকে শান্ত করুন, তারপর পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন তো। এক চুমুকে গ্লাসের সবটুকু পানি শেষ করে দম ফেলল। এবার বলুন ঘটনাটা কি? সানায়া একবার আরাফের চোখে চোখ রাখল, তারপর বলতে শুরু করল। ঘটনাটা বছর 2 এক আগের।
আমার খুব কাছের এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে লোপা মানে আমার বান্ধবীর মামাতো ভাই আরিশে র সঙ্গে আমার পরিচয় হয়। সানায়া কথাগুলো বলতে বলতে থেমে গেল। আরাফ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, হঠাৎ সানায়াকে এভাবে থেমে যেতে দেখে বলল, তারপর দিন যত এগোলো আরিশ নামক মানুষটার প্রতি আমি ফুটবল হতে রইলাম, মানে যেটাকে ভালো লাগা বলে। আরিশের তরফ থেকেও আমি এমন কিছুর ইঙ্গিত পাচ্ছিলাম। হঠাৎ একদিন বিকেলে আমরা একটা কফি শপে দেখা করি। সেদিন আরিশ নিজের অনুভূতির কথা আমাকে জানিয়েছিল। আমি 7-5 চিন্তা না করে তাকে আমার অনুভূতি জানাই। আমাদের দুই জনের একটা পথ হলো, সম্পর্ক ধীরে ধীরে এগোলো। হুম্মম তারপর 6 মাস যেতে না যেতেই আরিশ অন্য কিছু ইঙ্গিত করত, ছলে বলে কৌশলে আমাকে পাওয়ার ইচ্ছে জাগত তার। তখন আমার মস্তিষ্ক আমাকে জানান দিল আমি ভুল পথে পা দিয়েছি, কিন্তু আরিশের প্রতি আমি এতটাই প্রভাবিত হয়েছিলাম, কথাগুলো নিজের মাথায় এলেও আমি পজিটিভ চিন্তা করতে চেয়েছি অলওয়েজ। আরিশ যখন এসব নিয়ে কথা উঠাতো আমি ডিরেক্ট ওকে বিয়ের কথা বললাম, কিন্তু ও বিয়ে করতে চাইল না, বলল ভালো যখন বেসেছে বিয়ে যে কোনো সময় করবে। দিনের পর দিন এভাবে ওর ইচ্ছেগুলো আমাকে জানানোর চেষ্টা করলো, আমার মস্তিষ্ক পুরোটা বশ করে নিতে চেয়েছিল। তারপর একদিন হঠাৎ করে একটা মেয়ে আমাকে কল দিল, আমি তাকে চিনি না, তার থেকে জানতে পারলাম সে আরিশে র গার্লফ্রেন্ড। তখন নিজে নিজেকে প্রশ্ন করেছিলাম তাহলে আমি কে? মেয়েটা আমাকে বলেছিল সে নাকি আরিশে র সন্তানে মা হতে চলেছে। কথাটা কানে যেতেই অনুভব করেছিলাম আমার পায়ের তলার মাটি বোধ হয় সরে গেল। মেয়েটা আমাকে অনেক অনুরোধ করল আমি যেন তাদের মধ্যে থেকে সরে যাই, আমার জন্য নাকি আরিশ তাকে এড়িয়ে যাচ্ছে। মেয়েটা আমাকে অনেক প্রমাণও দিল, যা অবিশ্বাস করার কোনো কারণ পেলাম না। মেয়েটার থেকে ঘটনা এক এক করে জানার পর তীব্র ইচ্ছে জাগলো আরিশ সম্পর্কে খোঁজ নিতে। এর ঠিক দুদিন পর আমার সেই বান্ধবী লোপার থেকে জানতে পারলাম আরিশে র বর্তমান গার্লফ্রেন্ড অন্য কেউ। আমি যে ঠকে গিয়েছি তা এখন আমার কাছে স্পষ্ট পানির মতো পরিষ্কার হলো। এত কিছু জানার পরও আমি চুপ করে ছিলাম, চুপচাপ মুখ বুজে আরিশের করা ভালোবাসার নাটক দেখছিলাম। কিছুদিন খুব ভেঙে পড়েছিলাম, নিজের মনকে কিছুতে বুঝিয়ে উঠতে পারছিলাম না যে আমি ভুল নৌকায় পা দিয়েছি। আরিশ নিয়ম করে কল দিত, মেসেজ দিত, আমি ইগনোর করতাম। আমি ভেতরে জেগে উঠা অনুভূতিগুলোকে আমি মেরে ফেলেছিলাম ততদিনে। নিজেকে সামলিয়ে উঠে একদিন মুখোমুখি হলাম আরিশে র। ওর মুখোশ ওর সামনে তুলে ধরতে ও নিজের কথা দিয়ে পুরো বিষয়টা ধামাচাপা দিতে চাইল, তাতে বিশেষ কোনো লাভ হলো না। সেদিন ওকে যাতা বলে অপমান করেছিলাম, কিন্তু তখন ও আমি জানতাম না এ একটা ক্রিমিনাল দলের লিডার। ওর আসল রূপ আমি সেদিন দেখেছিলাম। আমাকে থ্রেট করে বলেছিল আমাকে যদি সে না পায় আমার জীবন নরক করে ছাড়বে, ওর অপমানের শোধ ও তুলবে। তারপর সানায়া র কথা আটকে গেছে, ভয় মেয়েটা কেমন তরতর করে কাঁপছে। আবারও বলল ও ফিরে এসেছে আমার জীবনটাকে শেষ করতে। তাহলে ও এতদিন কোথায় ছিল? তা আমি সঠিক বলতে পারবো না, হয়তো তার অপকর্মের জন্য পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিল। আরিশ নামটা আরাফের মাথায় এঁটে গেল। নিজের ফোন ঘেঁটে একটা ছবি সানায়া র দিকে দেখিয়ে বলল, দেখুন তো এই সে আরিশ কিনা। সানায়া ছবিটার দিকে তাকিয়ে চমকে উঠল, অস্ফুটে সুরে বলল, হ্যাঁ, কিন্তু আপনি এ ছবি কোথায় পেলেন? আরাফ রাগে চোয়াল শক্ত করে ফোন বন্ধ করে নিল। ধীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এদের দুটো ভাইবোনেরই জন্ম হয়েছে মানুষকে ঠকানোর জন্য। একজনের মেয়েলি লোভ তো আরেকজনের টাকার লোভ, দুটোর রক্তই খারাপ। আরাফের বলা শেষ কথাটা সানায়ার কানে যেতেই জিজ্ঞেস করল, কিসের রক্ত? কিছু না। আপনি বললেন না তো আরিশে র ছবি কোথায় পেলেন? ছবি কোথায় পেয়েছি সে কথা পরে বলি। এইটুকু একটা বিষয়ের জন্য আপনি ভয় পাচ্ছেন। আপনার কাছে এটা সামান্য ঘটনা মনে হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য নয়। আরাফ খাটের কিনারা ঘেঁষে সানায়ার মুখোমুখি বসল। সানায়াকে আশ্বস্ত করে বলল,
আপনি যতদিন আমার বাড়িতে আছেন, আমার সাথে আছেন, আপনার সাথে কখনো কোনো খারাপ কিছু ঘটবে না। এইটুকু কথা আমি আপনাকে দিতে পারি। তারপর কি হবে বলুন তো? এই 6 মাস আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিলেন, কিন্তু তারপর কে বাঁচাবে আমাকে? আমি বর্তমানটুকু বলতে পারি, ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই অবগত নই, তাই অযথা পরবর্তীতে কি হবে না হবে সে চিন্তা এখন করে রাতের ঘুম হারাম করছেন কেন? আমি নিজের জন্য কখনো চিন্তা করি না, আমার চিন্তা হয় আরিস যদি কখনো আমার পরিবারের মানুষগুলোর কোনো ক্ষতি করে দেয়। আরাফ এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। নিজের হাত পকেটে গুজে সানায়ার উদ্দেশ্য বলল, নিশ্চিত থাকুন, আপনার এবং আপনার পরিবারের ক্ষতি কেউ করবে না, অযথা চিন্তা করে মাথা নষ্ট করবেন না, শান্তিতে একটা ঘুম দিন। আর হ্যাঁ, আগামীকাল আমরা আপনাদের বাড়িতে যাচ্ছি, শুধু শুধু কোন আরিস না ফারিস তার জন্য নিজের বাড়িতে যাবেন না। এত ভয় পেলে চলবে। আমি মোটেও ভয় পাচ্ছি না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, এখনো চোখে পানি দেখা যাচ্ছে, সামান্য এইটুকু বিষয়ে কেঁদে একাকার করে দিয়েছেন। সানায়া চটজলদি হাতে নিজের চোখের পানি মুছে জোর গলায় বলল, আমি একদমই ভয় পাইনি, আমি ঠিক আছি। গুড গার্ল, জীবনে কখনো কোনো খারাপ মানুষকে ভয় করবেন না, খারাপ মানুষের হুমকিতে নিজেকে গুটিয়ে নিবেন না, এতে করে ওই খারাপ লোকগুলো আরও আশকারা পায় তাদের কাজে, বুঝেছেন? জি। তাহলে এখন যান, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসুন। সেই রাতের পর কেটে গেল 2 মাস। এই 2 মাসে আর কখনো আরিশের কোনো আননোন নাম্বার থেকে সানায়ার ফোনে কল আসেনি, এতদিন সে নিশ্চিতভাবে কাটাতে পেরেছে। বিগত মাস খানেক ধরে সানায়া তার বাবার বাড়িতে আছে, পরীক্ষা চলছিল সানায়া পরীক্ষা শেষ করে সে দৌড় টানায় পড়েছে ও বাড়িতে যাবে কিনা। আরাফের সঙ্গে এই কয়েকদিনে তার কথা হয়েছে, কিন্তু আরাফ কখনো তাকে বাড়িতে যেতে বলেনি। বিষয়টা নিয়ে একটু খারাপ লাগলেও সানায়া নিজের মনকে বুঝিয়েছে, এই বিয়ের মেয়াদ মাত্র কিছুদিন, একে অপরের প্রতি এত আশা রাখা ঠিক না। রাত 11টা বেজে গেছে। বিছানায় শুয়ে শুয়ে একমনে বই পড়ছে সানায়া। হঠাৎ ফোনে মেসেজ এলো, আমি আপনাদের বাড়ির নিচে, গেটটা একটু খুলবেন। সানায়া মেসেজটা দেখতে পেয়ে দ্রুত পায়ে নিচে এগোল। আপনি এত রাতে? বাড়িতে বসে ভীষণ বোর হচ্ছিলাম, আসলে কিছু দিন আপনার সাথে ঝগড়া করতে করতে সেই অভ্যাস হয়ে গেছে, সত্যি বলতে আপনার ঝগড়াটাকে মিস করছিলাম। আরাফের কথায় সানায়া হাসল। ঝগড়া থেকে মানুষ বাঁচতে চায়, আর আপনি ঝগড়া মিস করছেন? আরাফ মাথা দোলাল। হ্যাঁ, সে ঝগড়া মিস করছে। ভেতরে আসুন, বাইরে আর কত সময় দাঁড়িয়ে থাকবেন? না, আজ আর ভেতরে যেতে ইচ্ছে করছে না, আমি আসলে আপনাকে নিতে এসেছি, বাড়িতে ফিরবেন না। আরাফ যে এভাবে তাকে নিতে আসবে, বাড়িতে যেতে বলবে, তা একদমই সানায়ার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। সানায়া কিছুটা অবাক ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি আমাকে নিতে এসেছেন? কেন? আসতে পারি না বুঝি? না, তা ঠিক নয়। বুঝতে পেরেছি, আমার এখানে আসাতে আপনি ভীষণ অবাক হয়েছেন, তাই তো? ভাবছেন যেখানে বিয়ের কোনো গুরুত্ব নেই সেখানে আমি কেন আপনাকে নিতে এসেছি? সানায়া একথাটার কোনো উত্তর দিল না। আরাফ 2 হাত বুকে বেঁধে বলল, আপনার যদি খুব একটা সমস্যা না থাকে, যাবেন আমার সঙ্গে রাতের শহর দেখতে। রাতের শহর? হ্যাঁ, রাতের শহর। দিনের শহর তো আমরা সবসময় দেখি, রাতের মধ্য প্রহর ঘুমিয়ে কাটাই, আজ না হয় রাতের মধ্য প্রহরই দেখলাম। টঙের দোকানের চা খেতে খেতে জীবনের কিছু গল্প শোনাই, যাবেন? যাব। যান, রেডি হয়ে আসুন। আপনিও ভেতরে এসে বসুন, মা বাবা ভীষণ রাগ করবে আপনি এভাবে এসে চলে গেলে। রাতের আকাশে জ্বলে উঠেছে অজস্র তারা, সকল তারকারা মাঝে একটি পূর্ণ চাঁদ উজ্জ্বলভাবে তার কিরণ ছড়িয়ে দিয়েছে। নদীর কিনারা ঘেঁষে শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে বারবার। নদীর মুখোমুখি দাঁড়িয়ে আছে আরাফ আর সানায়া, 2 জনের ভঙ্গিমা নীরব, একমনে প্রকৃতি দেখছে 2 জন।
হঠাৎ নীরবতা ভেঙে আরাফ বলল, আমাকে কতটুকু চিনেন সানায়া? আরাফের কথার শব্দে নদীর পানির স্রোত থেকে চোখ সরিয়ে চাইল একবার, তারপর বলল, আপনাকে মনে হয় বিয়ের আগে হাতে গোনা কয়েকবার দেখেছি, তাতে অনুমান করেছিলাম আপনি খুব গম্ভীর মেজাজের মানুষ, ভীষণ অহংকার নিয়ে চলেন, কারো সাথে মিশেন না, নিজের জগতে থাকেন, এইটুকুই। আরাফ কিছুটা হাসল। ঠিকই চিনেছেন। তারপর মুখের হাসি বিলীন করে বলল, আমি আগে কখনো এমন ছিলাম না, নিজেকে গুটিয়ে নিয়েছি সবকিছু থেকে। কেন? আরাফ নিজের দীর্ঘশ্বাস টেনে ছাড়ল। শুনবেন সেই গল্প? সানায়া বেশ আগ্রহ সহকারে বলল, অবশ্যই। আপনার ধারণা অনুযায়ী এই গম্ভীর মেজাজের মানুষটা ও তার জীবনে কারো কাছ থেকে প্রতারিত হয়েছে, অপমানিত হয়েছে? মানে? আমাদের জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে যারা নিজেদের সুবিধার জন্য সবকিছু করতে পারে, প্রয়োজনে ভালোবাসতে পারে, আবার প্রয়োজনে ছেড়েও যেতে পারে। সেখানে আমাদের মতো মানুষের আসলেই কিছু করার থাকে না, শুধু চেয়ে চেয়ে সেসব মানুষের অভিনয়গুলো দেখতে হয়। আমার জীবনেও ভালোবাসা এসেছিল একদিন, কিন্তু সেই ভালোবাসা নামক বিষাক্ত শব্দটা আজ আমার কাছে বিষের সমতুল্য, আমার জীবনের কালো অধ্যায়। সানায়া অবাক হল, আরাফের মতো এমন একটা মানুষ ও জীবনে ঠকে গিয়েছে। সানায়া, বলুন, আমাদের এই বিয়েটা সম্পূর্ণ আমাদের অমতে হয়েছে। জি। আমার পক্ষে কখনোই এই সম্পর্কটাকে সারাজীবন বয়ে নেওয়া সম্ভব না। আমি জানি। কিন্তু আপনি যে সমাজের কাছে ছোট হয়ে যাবেন। আমার তাতে কিছু যায় আসে না। আমার কাছে সহজ হিসাব, সমাজ আমাকে কখনো না খেয়ে থাকলে বিনা পয়সায় দু মুঠো চাল দিয়ে উপকার করবে না, সেখানে তাদের সমালোচনা আমি গায়ে মাখি না। তাহলে কি ঠিক করেছেন, ডিভোর্সের পর কি করবেন? সানায়া হাসল। বলল, আমার এমন কোনো প্রেমিক নেই যে নতুন করে তার সাথে ঘর বাঁধব। আমার কোনো পিছুটান নেই, জীবন আমাকে যেখানে যেভাবে নিবে আমি মানিয়ে চলব। আর যদি আমাদের ডিভোর্স না হয়? হঠাৎ এমন কথায় আরাফের মুখের দিকে চাইল সানায়া। আরাফ নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। যা হবে না তা নিয়ে আমি চিন্তা করি না। আরাফ আবারও বলল, ধরুন আমাদের ডিভোর্স হলো না, কি করবেন? আপনি ডিভোর্স না দিলেও আমি দিব। কি? হু। ঠিক আছে, এটা নিয়ে আর তর্ক না করি, সময়ই সঠিক সমাধান করে দিবে। আপনি না এই মাত্র বললেন এই বিয়ে সারাজীবন আপনার পক্ষে বয়ে নেওয়া সম্ভব না। জীবনে তো মানুষ কত কিছুই চিন্তা করে, সবকিছু কি জীবনে ঘটে? কথাটা ঠিক বুঝলাম না। এত সহজ কথা বুঝলেন না? এই যেমন ধরুন আমরা যে মানুষটাকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখেছি, যাদের একান্ত নিজের মনে করেছি, তাদের কি আমরা পেয়েছি, অথচ তাদের নিয়ে আমাদের সকল চিন্তা, আর এই যে এখন চিন্তা করছি বিয়ে বয়ে নেওয়া সম্ভব না, অথচ দেখা যাবে এই বিয়েই সারাজীবন বয়ে নিতে হবে। কখন কি হয় তা কেউ জানে না। জানো ছোট ভাবি, তুমি এতদিন এ বাড়িতে ছিলে না, তোমাকে কতটা মিস করেছি। সানায়া অভিমান করে বলল, মিথ্যা কথা, তোমরা যদি সত্যি সত্যি আমাকে মিস করতে তাহলে তো আমাকে আনতে যেতে, তা তো যাওনি। তুমি এই চিনলে ছোট ভাবি? আমি, শুভ ভাইয়া, অনিক ভাইয়া, আমরা সকলে মিলে হরতাল চালিয়ে তোমাকে এ বাড়িতে এনেছি। হরতাল? হ্যাঁ বলেই আমায়া জিভ কেটে পড়ল। হায় আল্লাহ, মুখ ফসকে কি বলে ফেলল সে? হরতাল করেছ কেন? বলেই যখন ফেলেছি তাহলে বাকিটাও বলি। আসলে ভাইয়া চাচ্ছিল না তোমাকে এ বাড়িতে আনতে, আম্মুই তো জোর করে পাঠালো, আর আমরা ও সাথে অনেক বুঝিয়ে তারপরই তো গতকাল রাতে ভাইয়াকে পাঠিয়েছি তোমাকে যেন তাড়াতাড়ি করে এ বাড়িতে নিয়ে আসে, তুমি ছাড়া সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল। পেছনে থেকে অথই ধমকের সুরে বলল, কি বলছো কি এসব আমায়া, দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে তোমার। যাও পড়তে যাও। আমায়া আর দাঁড়ালো না, রুমে চলে গেল। আসলেই কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি।
পাগলিটার কথায় তুমি কিছু মনে করো না সানায়া, ছোট তো অনেক কিছু বুঝে না, হুটহাট কি বলতে কি বলে দেয়। সানায়া একথায় শুধু মুচকি হাসল, তার যা জানার তা জেনেছে। এই যে মিস্টার উট, শুনছেন? উটের মতো ভূত হয়ে শুয়ে আছেন কেন? সকাল সকাল এভাবে চিৎকার করছেন কেন? আর এটাকে উটের মতো ভূত হয়ে শোয়া বলে না, এটাকে বুক ডাউন দেওয়া বলে। আপনার ভাষায় এটাকে বুক ডাউন বলে, আমার ভাষায় এটাকে উটের মতো ভূত হওয়াই বলে। আরাফ তাওয়াল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, যত সব আজগুবি চিন্তাভাবনা। গতকাল আমাকে আনতে গিয়েছিলেন কোন দুঃখে, আগে সেইটা বলুন। ইচ্ছে হয়েছে গিয়েছি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আমার, অনেক বড় সমস্যা। তাহলে সেই সমস্যা নিয়েই থাকুন, পথ ছাড়ুন, অফিসে যেতে হবে, রেডি হব। আমি কি আপনার হাত পা থামিয়ে রেখেছি, হচ্ছেন না কেন রেডি? সামনে এভাবে মটকার মতো দাঁড়িয়ে থাকলে আলমারি খুলব কিভাবে? আমি মটকা? সন্দেহ আছে। মটকা মানে কি? আমি জানি না, গুগলকে জিজ্ঞেস করুন। যা জানেন না সেটা বলেন কেন? বুক ডাউনকে আপনি যেমন ভূত হয়ে উঠের শোয়া বললেন, তেমন আমিও যা ইচ্ছে হয়েছে বলেছি। আজব মানুষ আপনি। দয়া করে আলমারি থেকে একটু সরুন, নাকি আজকে শপথ নিয়েছেন আলমারির কপাট ধরে ঝুলে থাকবেন? সানায়া দমদমিয়ে পা ফেলে সরে দাঁড়াল। মুখে ভেঙচি কেটে বলল, আমার বই গেছে আপনার আলমারির কপাট ধরে ঝুলে থাকতে, আপনি ঝুলে থাকুন। লেই সানায়া বেরিয়ে গেল। আরফ দরজার দিকে তাকিয়ে বলল, এর আবার হলো কি? সকাল সকাল ঝগড়ার মুডে আছে দেখছি। আরাফ এক হাতে আলমারি দরজা খুলতেই চক্ষু চড়কাচ। ম্যাও ম্যাও। আরাফ জোর গলায় ডাকল, সানায়া। নিচে নামতেই আরাফের ডাক কানে এলো, সানায়ার উল্টো দিকে পা বাড়িয়ে রুমের দিকে এগোল। কি হয়েছে, ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? আরাফ ভয়াবহ মেজাজ নিয়ে বলল, এটা কোথা থেকে এলো? কোনটা? সানায়া উকি দিয়ে দেখল পুটু এখানে। সানায়া পা বাড়িয়ে দু হাতে তুলে নিল। আরাফ নাক সিটকাল। ছি, বিড়াল কেউ হাত দিয়ে ধরে? তাহলে কি পা দিয়ে ধরে? ছি। আরাফ রুমের দরজার কাছে গিয়ে ডাকল, সালেহা আপা, একটু আমার রুমে আসুন তো, সাথে একটা বাজারের ব্যাগ নিয়ে আসবেন। আরাফ চোখ ঘুরিয়ে চাইল সানায়ার দিকে। এই মেয়েটার কি মাথায় সমস্যা, এইভাবে কেউ একটা বিড়ালকে ঝাপটে ধরে? এই মেয়ে, আপনি তো দেখছি আস্ত খবিশ। নামান বলছি, কোলে তুলেছেন কেন ওকে? সানায়া তেতে উঠল। কাকে খবিশ বললেন? আরাফ ঝটপট উত্তর দেয়, আপনাকে বলেছি। আপনার সাহস তো কম নয়, আমাকে খবিশ বলেন? এর মধ্যে সালেহা এসে ডাকল, ছোট ভাইজান, ব্যাগ আনছি। আরাফ সানায়া দিকে ইশারা করে বলল, আপা জলদি এই বিড়ালটাকে ব্যাগে ভরে আমার রুম থেকে বের করুন। সালেহা হতভম্ব হয়ে যায়, নিজের বউকে ভাইজান বিড়াল বলে। হায় সর্বনাশ, এত বড় বিড়াল সালেহা এইটুকু বাজারের ব্যাগে কেমনে ধরবে? দিশেহারা অবস্থা সালেহার। সালেহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ আবারও বলে, কি হলো সালেহা আপা, তাড়াতাড়ি করুন, আমি সহ্য করতে পারছি না। সালেহা একবার আরাফ তো আরেকবার সানায়ার দিকে তাকাচ্ছে। আরাফের দিকে তাকিয়ে বলল, ভাইজান একটু খারান, বস্তা নিয়ে আহি, একটুকু ব্যাগে ভাবিরে তো ধরব না। আরাফ বলল, কি বলেন এইসব, বস্তা লাগবে কি জন্য? একটা বিড়াল রাখতে বস্তা লাগে? কেন ভাইজান, আপনি তো মাত্র ভাবির দিকে আঙুল উঠাইয়া কইলেন বিড়াল ব্যাগে রাখতে, কিন্তু আপনি তো রাগ করে মানুষ রে বিড়াল কইয়া ফালাইছেন। আরাফের এবার বেজায় রাগ হল। বাড়ি শুদ্ধ মানুষের কি মাথা খারাপ হয়েছে? সালেহা আপা, আমি উনাকে নয়, উনার দু হাতে ঝাপটে ধরা বিড়ালটাকে ফেলতে
কথা বলতে বলতে আরাফ সানায়া র দিকে তাকালো। সানায়া র কোলে বিড়াল নেই, সানায়া তার দু হাত ভাঁজ করে তার দিকে তাকিয়ে আছে। কোথায় গেল? চোখ ঘুরিয়ে দেখল বিড়াল তার বিছানায়। হকচকিয়ে সানায়ার দিকে তাকিয়ে বলল, কি করলেন এটা? কি করেছি? বিড়াল আমার বেডে কেন? ও তো আপনার কোলে ছিল। সালেহার এবার চোখ পড়ল আসল বিড়ালে র উপর। এত সময় সে ঘোরের মধ্যে ছিল, জামাই বউ রাগ কইরা একে অপরকে তো কত নামেই ডাহে, কিন্তু সালেহার আপাতত ঘোর কেটে গেল। ভাইজান আপনি দরজার কাছে খাড়ান, আমি ধরতাছি। খবরদার সালেহা আপা, পুটুকে ধরবেন না। পুটু? এইডা আবার কার নাম কন ভাবি? ওর নাম? কার? ভাইজানের। আরাফ এবার খেকিয়ে উঠল। উফ, সালেহা আপা আপনি তো দেখছি নিজেও পাগল হয়েছেন, এবার আমাদের ও বানাবেন, ধরুন ওটাকে। সানায়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি একবার বলেছি ওকে ধরবেন না। কেন? কারণ ওটা আমার পোষা বিড়াল। আরাফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? আপনি এসব নোংরা জীবজন্তু পোষেন? এরা যদি নোংরা জীব হয়, তাহলে তার থেকে নোংরা তো আমার আপনার মতো এই সমাজের প্রতিটা মানুষ। মানুষ হলো এই পৃথিবীর সেরা জীব, অথচ এই মানুষগুলোই দিন শেষে প্রতারক, বিশ্বাসঘাতক। মানুষ হয়ে কাছের মানুষের পিঠে ছুরির আঁচড় কাটে, কিন্তু পশু পাখি কখনো তার প্রভুকে ঠকায় না। কুকুরকে বলা হয় প্রভুভক্ত। বর্তমান এই পৃথিবীতে মানুষের থেকে পশু পাখি বিশ্বস্ত। সালেহা বলল, একদম হক কথা কইছেন ভাবি। আরাফ দু কদম হেঁটে সোফায় গিয়ে বসল। বিড়ালটা আপনার পোষা ঠিক আছে, কিন্তু এভাবে আমার ঘরে রাখতে পারবেন না, এগুলো আমার পছন্দ নয়। সানায়া মিনমিন করে দাঁতে দাঁত চেপে বলল, শুধু শুধু আপনাকে অহংকারী লোক বলি না, সামান্য বিড়াল নিয়েও সমস্যা। ঠিক আছে, পুটু আপনার ঘরে থাকবে না? সালেহাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। এই বাড়ির চিলেকোঠার ঘরটা ফাঁকা আছে না? হ ভাবি, আছে। ঠিক আছে, ওর জায়গা আমি ওইখানে করে দিব। কিন্তু ভাবিও আইলো কেমনে? আপনার লগে আইছে? হ্যাঁ, গতকাল আমি ই ঝুড়িতে করে নিয়ে এসেছি, ওই যে ওই বাকেটে করে। ছোঁয়ার বয়স সবে বছর 2, মেয়েটা কিছুতেই খাবার খেতে চায় না, অথই পুরো নাজেহাল মেয়ের এই কাজে। খা খা, মুখে নে, পুরোটা শেষ কর, মুখে নিয়ে বসে থাকিস না। এই কথাগুলো বলতে বলতে মাথার পোকা নড়ে যায়, কিন্তু মেয়ের কোনো কিছু যায় আসে না তাতে। সকালেও সারা ঘর ছোটাছুটি করছে আর দৌড়াচ্ছে, আর পেছনে থেকে অথই খাবারের প্লেট হাতে মেয়েকে শাসিয়ে যাচ্ছে। ছোঁয়া ছুটাছুটি করতে গিয়ে সানায়া র সামনে পড়ে মাথা এদিক ওদিক করে, ছোট পায়ে ডিংছি দিয়ে দেখার চেষ্টা করছে সানায়া র কোলে থাকা বিড়ালটার দিকে। তোতোমা, তোমাল তোলে ওতাতি। অস্পষ্ট। সানায়া র ছোঁয়ার সামনে নিচু হয়ে ঝুঁকে বসে। মাম্মা এটা হলো একটা বিড়াল, ওর নাম পুটু। পুতু? হ্যাঁ, তুমি খেলা করবে ওর সঙ্গে? ছোঁয়া ভীষণভাবে উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ তবে আমার একটা কথা শুনতে হবে। মাম্মাকে এভাবে আর ছোটাছুটি করানো যাবে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সব খাবার খেতে হবে। ঠিক আছে। অথই দ্রুত পায়ে হেঁটে আসে, খাবারের প্লেট তার হাতে। আর কিন্তু পালাবি না, খাবার তাড়াতাড়ি। অথইয়ের চোখ পড়ল বিড়ালটার উপর। এ কি, বিড়াল কোথায় পেলে তোমরা? ভাবি এটা আমার পোষা বিড়াল, গতকাল নিয়ে এসেছি, কি করব বলো? আমি যে এ বাড়িতে চলে এলে ওর মনটা খুব খারাপ হয়, তাই তো সঙ্গে করে নিয়ে এলাম। অথই অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া দেখেনি? উনি খেয়াল করেছেন কি না জানি না, অনেক রাতে এসেছি তো, বাস্কেটে ছিল, উনি বোধ হয় অতটা খেয়াল করেনি। তাই বলো, ভাইয়া যদি তখন দেখত, কিছুতেই আনতে দিত না। কেন? উনি এমন কেন করবেন বলো তো ভাবি, আজব লোক একটা। যার যেমন অপছন্দ, ভাইয়া এগুলো পছন্দ করে না। তবে যাই বলো, তোমার বিড়ালটা সুন্দর।
ছোঁয়া মায়ের শাড়ির আঁচল মুঠোয় পুরে নিয়ে টেনে বলল, ও বিলাল না, ও হলো পুতু। ছোঁয়ার বিড়ালের প্রতি ভালোবাসা দেখে সানায়া বলল, মাম্মা তোমার কি সত্যিই পুটুকে ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো এখন আমাল তব তেলনা পেলে দিয়ে ওর তাতে তেলব। এরই মাঝে আরাফ গট গট শব্দে নিচে এলো, কারো সঙ্গে কোনো কথা না বলে জোর গলায় ডাকল, সাহেলা আপা, সালেহা আপা। সানায়া দুহাত ভাঁজ করে আরাফের পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, সালেহা আপাকে ডাকছেন কেন? সে এখানে নেই, অন্য কাজে আন্টি তাকে ডেকেছে। সালেহা আপা এলে উনাকে বলবেন আমার ঘরের প্রতিটা জিনিস যেন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে, ওই ঘরে আমার আনিজি লাগছে। লে ইয়ারাফ বেগে পা ফেলে বেরিয়ে গেল। বাড়ির লিভিং রুমে ছোটরা সবাই ঝেঁকে ধরেছে শুভকে। সত্যি করে বল শুভ ভাই, কোন মেয়ের সঙ্গে কথা বলছিলি তুই? কে আমাদের সেই নতুন ভাবি? আমা। হ্যাঁ হ্যাঁ শুভ, বলকে। অথই। শুভ পড়েছে আজকে মাইনকার চিপায়, প্রেম শুরু হতে না হতেই তারা সেই মেয়েকে ভাবি বানিয়ে দিচ্ছে। পটানোর জন্য একটু সময় তো তোরা দে ভাই। কথাগুলো শুভ মনে মনে বলে মুখটা কাচুমাচু করে বলল, ক্লাসমেট হয় আমার, তোমারা কিসব ভেবে বসে আছো? আমায়া তেতে উঠে বলল, আমাদের কি তোর বোকা মনে হয় শুভ ভাই? আমি স্পষ্ট দেখেছি তুই হেসে হেসে কথা বলছিলি। তুই নিশ্চয় কোনো মেয়ের প্রেমে পড়েছিস, সত্যি করে বল আমাদের। শুভ একলাফে সোফা থেকে উঠে দাঁড়ালো। অনেক পেকে গিয়েছিস তুই, তোর পাকনামি বন্ধ কর। আমায়া অথইর দিকে ছোট মুখ করে তাকিয়ে বলল, দেখেছ বড় ভাবি, তোমার দেবররা সব এক একটা কেমন চুচো, কেমন করে চেতে উঠছে। দাঁড়া ছোট ভাইয়াকে বলে তোদের সব কয়টাকে সোজা করব, প্রেম করা হচ্ছে না। শুভ আমায়াকে ব্যঙ্গ করে বলল, দাঁড়া ছোট ভাইয়াকে বলে তোদের সব কয়টাকে সোজা করব, ভয় পাই তোর ছোট ভাইয়া। যা গিয়ে বল। আরাফ পেছনে থেকে বলে উঠল, এত সাহস কে জুগিয়েছে তোর প্রেমিকা? আরাফের কথা কানে যেতেই অথই আমায়া দরজা বরাবর চোখ রাখল। শুভ শুকনো মুখে কয়েকবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ইয়া মাবুদ বাঁচাও। শুভ টুপ করে সোফার নিচে বসে পড়ল। ঘুরে তাকালে আরাফ ভাই চোখ দিয়ে তুলে আছাড় মারবে। শুভকে ওইভাবে লুকিয়ে যেতে দেখে আরাফ বলল, কি হলো, এইমাত্র তো বললি ভয় পাস না, লুকাচ্ছিস কেন এখন? অথই আমায়া মুখ চেপে হাসছে, বেশ হয়েছে, বড় বড় কথা শুধু। এখন ঠেলা সামলা। আরাফ গতিতে হেঁটে সোফা বরাবর গিয়ে কান ধরে টেনে উঠালো শুভকে। আহ ভাইয়া, লাগে তো। লাগুক, তোদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। বয়স কত তোর? শুভ ব্যথায় কুকরিয়ে উঠে অস্ফুটে সুরে বলল, 21 বছর। আরাফ কান থেকে হাত সরিয়ে নিয়ে বলল, এখনো মুখে ছোটদের মতো খাবার খেয়ে এটো নিয়ে ঘুরে বেড়াস? বড় ধমক দিলে হাঁটু কাঁপে। এই টিকটিকির ডিমের মতো মন নিয়ে প্রেম করছিস? না ভাইয়া, ওরা মিথ্যা বলছে, আমি কিছু করিনি। কানের নিচে লাগিয়ে দিব একটা, বেয়াদব ছেলে। বুকের পাটায় সাহস নেই সত্যিটা বলার। শোন ভাই, হিসাবে উপদেশ দিয়ে যাই, বয়স 21, নিজের মধ্যে ম্যাচুরিটির অভাব আছে তোর। এই ঘাটতি পূরণ করে প্রেমিকাকে প্রপোজ করিস, তা না হলে দুগ্ধ শিশু মনে করে হাতে ললিপপ ধরিয়ে দিবে। কথাগুলো লে আরাফ রুম বরাবর এগোল। সকলে এক দৃষ্টিতে আরাফের যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে আমায়া অথইর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। শুভ অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে আছে। আমায়া হাসতে হাসতে বলল, আহা গো আমাদের দুগ্ধ শিশু শুভ ভাই। শুভ কটমট মেজাজে তাকালো আমায়া দিকে। আমায়া ও বিপরীত চোখ রাঙিয়ে শুভকে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই, তোকে ভয় পাচ্ছি না। আমায়া আবার ওহো হো করে হেসে উঠল, হাতের ইশারায় দেখালো শুভ মুখে সকালের খাবারের এটো লেগে আছে। আমা হাসি থামাতে চেয়েও পারছে না। শুভ মুখটা দেখে হাসি আরো বেড়ে যাচ্ছে। কোনোভাবে নিজেকে সামলিয়ে বলল,
তোর মুখে এটো লেগে আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে নে, তা না হলে ছোট ভাবি যে বিড়ালটা আছে যখন তখন তোর মুখে হামলা করবে, তোর বউয়ের হক নষ্ট হবে। শুভ বাজখাই গলায় বলে উঠল। হাফ অফ। অসভ্য মাইয়া, কথাবার্তার কোনো লাইন নাই। কি করেছেন আপনি? কেন? কি হয়েছে? আমার আলমারি জামা কাপড় কোথায়? ট্রাউজার, শার্ট কিচ্ছু পাচ্ছি না। সানায়া নিশ্চিত ভঙ্গিতে উত্তর দিল। সব ধুয়ে দিয়েছি, ছাদে শুকাতে দিয়েছি। কি? কানে কম শুনেন? একবার বলেছি ধুয়ে দিয়েছি। আরাফ অবাক হয়ে জিজ্ঞেস করে, জামা কাপড় কে ধুতে বলেছে আপনাকে? সানায়া কোমরে ওড়না বাঁধা, হাতে ঝাড়ু, মাথায় চুকচুকে তেল দেওয়া, যে কেউ তাকে এমন অবস্থায় দেখলে ভাববে সে এই বাড়ির কাজের লোক, বাম হাতে ঝাড়ু ধরে ডান হাত কোমরে রেখে বলল। কানে সমস্যার সাথে সাথে আপনার আর কোথায় কোথায় সমস্যা আছে বলুন তো? আরাফ ভ্রু যুগল বাকিয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সে কি জিজ্ঞেস করল, এই মেয়েটা তাকে কি উত্তর দিচ্ছে? মানে আপনার স্মৃতি শক্তি নষ্ট হয়ে গিয়েছে। শহরের ভালো কোনো ডাক্তার দেখান। ঠিক 2 ঘন্টা আগে অফিসে যাওয়ার আগে বলে গেলেন এ ঘর আপনার অসহ্য লাগছে, সবকিছু যেন সাফ সাফ করে ঝকঝকা করা হয়। আপনি তো মিস্টার আমির আরাফ খান, আপনার হুকুমই শিরধার্য। তাই তো সব ডলে মুছে সাফ করছি। তাই বলে আলমারি পরিষ্কার করতে বলেছি আপনাকে? বিড়াল তো আলমারির উপরে ছিল, জামা কাপড় তো অপরিষ্কার হয়নি, আর ভালোভাবে পরিষ্কার করতে বলেছি বেড। সেটা না করে জামাকাপড় সব ভিজিয়ে দিলেন, এখন আমি কি পরব? সানায়ার বেজায় রাগ হলো। এই লোকটার কথার কোনো ঠিক নেই, সকালে একরকম তো বিকেলে আরেক রকম বলবে। অসহ্য খাটাস মার্কালো। কিছু পরার মতো না পেলে এক কাজ করুন, আলমারির কপাট খুলে দেখুন আমার শাড়ি রাখা আছে, যেটা পছন্দ হয় একটা পরে বসে থাকুন। বলেই সানায়া দমদমিয়ে পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সানায়া যেতে আরাফ ধুম করে সোফায় বসে পড়ল। গদিওয়ালা সোফাটা হেলে দুলে উঠল। আরাফ বিষয়টা খেয়াল করল, মিনমিন করে বলল, ইদানিং আমার আচরণ ওই মেয়েটার মতো হয়ে যাচ্ছে। কেমন ধপাস করে যেখানে সেখানে বসে পড়ছি, শব্দ করে হাঁটছি। এই মেয়েটার মাথায় আসলেই গোলমাল আছে, তা না হলে কেউ পুরুষ মানুষকে শাড়ি পরতে বলে মস্তক কোন হেঙ্গলে বাকিয়ে গেলে মানুষ এসব কথা বলতে পারে? পাবনা ফেরত মেয়ে মানুষ। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার ঘরে গিয়েছি। সানায়া একমনে বিকেলের উঠানো আরাফের কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখছে। যত যাই হোক তার বিড়ালের জন্য ইতো অহংকারীর মানুষটার কাপড় ধোয়া ভাঁজ করে উঠানোর দায়িত্ব নিয়েছে। কাজ মোটামুটি শেষ পথে। এরই মধ্যে আরাফ ঘরে এলো। সানায়াকে এভাবে একমনে কাজ করতে দেখে বলল, কষ্ট করে কাপড় ধুয়েছেন এটাই অনেক, রেখে দিন, আমি ভাঁজ করে জায়গায় রাখব। সানায়া কাপড় ভাঁজ করতে করতে বলল, সারা উঠান পরিষ্কার করে দরজার সামনে কাদা রেখে দেওয়ার মতো মেয়ে আমি নই, কাপড় যখন ধুয়েছি ভাঁজও করতে পারব। আরাফ আর কথা বাড়ালো না। এই মেয়ে আস্ত পাগল, কথা হিসাব করে বলতে হবে, তা না হলে সকালে শাড়ি পরার মতো আজগুবি কথা বলতে 2 সেকেন্ডও সময় নিবে না। দুজনেই নীরব। আরাফ এক মনে ফোনে মনোযোগ দিয়েছে। সানায়া হাতের কাজ শেষ করে এক গ্লাস পানি হাতে খাটে বসল। নীরবতা ভেঙে আরাফ বলল, মিস সানায়া, আপনারা 2 বোন তাই না? সানায়া পানি মুখে থাকাতে হুমমম বলে উত্তর দিল, আপনি বড় নাকি সে বড়? সানায়া পানি শেষ করে একবাক্যে উত্তর দিল, আমি ছোট, আপু বড়। কয়দিনের? কোনো দিনের না, কয়েক সেকেন্ডের। আরাফ নিজের হাতের ফোন টেবিলে রেখে দিয়ে বলল, হ্যাঁ জানি, যমজ বোনেরা কয়েক সেকেন্ডেরই ছোট বড় হয়, কিন্তু আপনি তাকে আপু বললেন তাই মজা করে জিজ্ঞেস করলাম কয়দিনের বড়? 1 মিনিট 58 সেকেন্ডের বড়। বড় তো, তাই আপুই ডাকি। সে কি আমেরিকায় থাকে? হ্যাঁ। আপনাদের কাছে আসে না? সানায়া বিছানা ঠিক করতে করতে উত্তর দেয়, আসবে না কেন? যখনই ওর মন চায় ছুটি পায় চলে আসে। আমি যতটুকু জানি সে তো মনে হয় আপনার মামা মামির কাছে থাকে তাই না?
হ্যাঁ, ও নিজেকে মামা মামির মেয়ে বলেই জানে। আমার মামা মামির বিবাহিত জীবনের 12 বছরে কোনো সন্তান ছিল না। এই নিয়ে মামির দুঃখের শেষ ছিল না। ভীষণ কষ্ট পেত মানুষটা। আম্মু যখন জানতে পারল তাকে আল্লাহ দুটো মেয়ে দিচ্ছে, তখন সে আরেক মা না হতে পারা মানুষটিকে আশা দিয়ে বলেছিল তার একটা মেয়েকে তাদের দিবে, মা ডাকবে তাকে। আম্মু কথা রেখেছে, বড় আপুকে তাদের মেয়ে বলে পরিচিত করেছে সবার কাছে। আপু মামিকে মা ডাকে আর নিজের মাকে আম্মু ডাকে। ও জীবনে দুটো মা পেয়েছে। আপুর ভাগ্য বরাবরই আমার থেকে ভালো, ভীষণ মেধাবী আমার আপু। তাই তো মামা তাকে বিদেশে পড়াশোনা করিয়েছে, হাজার হাজার টাকা লেখা পড়ার জন্য ব্যয় করেছে মামা। গুণে লক্ষ্মী একটা মেয়ে, আমার মতো ঝগড়ুটে নয়। সানায়ার কথা এত সময় মনোযোগ দিয়ে শুনছিল আরাফ। শেষের বলা কথাটায় হেসে দিল আরাফ। আপনি নিজেকে ঝগড়ুটে বললেন? সানায়াও হেসে বলল, হ্যাঁ বলেছি, যা সত্যি তাই বলেছি। আমি আসলেই একটু ঝগড়ুটে। জানেন একবার কি হয়েছিল? আরাফ বেশ আগ্রহ নিয়ে বলল, কি? আমি আর আপু 8 বছর অবধি একসঙ্গে এক বাড়িতে থাকার সৌভাগ্য পেয়েছিলাম। মানে মামি আমাদের সঙ্গে থাকতেন, মামা আমেরিকায় থাকতো, ওইখানেই একটা ভালো চাকরি করত। মামা ছুটিতে বাড়ি এসে ঠিক করলো আপু আর মামিকে এবার সাথে নিয়ে যাবেন। বাবা এই বিষয়ে একটু আপত্তি করলেও আম্মু টু শব্দ করেনি। আসলে বাবার মন তো বুঝেনি। তারপর সব দিক বিচার বিবেচনা করে বাবা ও রাজি হন। আমার আর আপুর জুড়ি ছিল অনেক ভার। আপু ছোটবেলা থেকে চুপচাপ, আমি তার উল্টো। আপু চলে যাবে এ কথা পরিবারের কেউ আমাকে বলেনি। একদিন ভোরে ঘুম থেকে উঠে বিছানায় নিজেকে একা পেলাম। চারিদিকে চোখ দিয়ে খুঁজেছিলাম আপুকে, কোথাও দেখতে না পেয়ে মাকে জিজ্ঞেস করলাম, আপু কোথায়? মা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাও মনমরা হয়ে রইল। এভাবে দুটো দিন কাটল। তারপর জানতে পারলাম আপুকে আমেরিকা নিয়ে গেছে মামা মামি। সেইবার ফোন দিয়ে যাতা বলেছিলাম মামাকে, আমার আপুকে ফিরিয়ে দিতে বলেছিলাম। কিন্তু আমার রাগ অভিমান কেউ দেখল না। একা বাড়িতে সময় কাটতো না, মায়ের সঙ্গে কথা বলতাম না। মায়ের জন্য আপুকে ওরা নিয়ে গেল। ছোট্ট মন তখন, এতসব কি আর বুঝতাম। সেদিনের পর থেকে দাদি আমার নাম রাখলেন ঝগড়ুটে বুড়ি। আমি নাকি ঝগড়ায় ওস্তাদ। আরাফ হো হো করে হেসে উঠল। সানায়া চোখ পাকিয়ে তাকালো আরাফের দিকে। আরাফ হাসি থামিয়ে বলল, দাদি নামটা কিন্তু ঠিকই রেখেছে। সানায়া দাঁত চেপে ধরে বলল, আপনার পছন্দ হয়েছে? আরাফ মাথা দোলালো, তার পছন্দ হয়েছে। আরাফ হাসতে হাসতে বলল, তাহলে এরপর থেকে আমি আপনাকে এই মেয়ে, মিস সানায়া এগুলো বলে ডাকব না, ঝগড়ুটে বুড়ি বলে ডাকব। ডাকুন, তাতে আমার কিছু যায় আসে না। রিয়েলি? থু। পর মুহূর্তে আরাফ আবারও বলল, আচ্ছা আপনার বড় আপুর নাম যেন কি? অনেক আগে একবার শুনেছি, ঠিক মনে করতে পারছি না। শায়লা। শায়লা রহমান। হ্যাঁ, মনে পড়েছে। বিয়ে করেছে শায়লা? সানায়া মাথা দোলালো না। আরাফ অবাক হয়ে জিজ্ঞেস করল, বড় বোনের আগে নিজে বিয়ে করে বসে আছেন? আমি কি নিজের শখে বিয়ে করেছি? আর তাছাড়া 1 মিনিট 58 সেকেন্ডের বড় ছোট কেউ ধরে না। কিন্তু আপনি তো ধরেন। আমার ধরা না ধরাতে পরিবারের কিছু যায় আসে না। দেখলেন না বিয়েটা কিভাবে দিয়ে দিল। তা ঠিক বলেছেন। আচ্ছা শায়লা জানে আপনার বিয়ে হয়েছে? সানায়া ছোট করে উত্তর দিল, হু জানে। বলেছেন আমাকে আপনার পছন্দ না? না। তাহলে কি বলেছেন? শুধু জানে আমার অমতে বিয়ে হয়েছে, আর কিছু বলা হয়নি। শুধু শুধু আপুকে টেনশন দিতে চায়নি। গুড। আচ্ছা। আপনি হঠাৎ আপুর কথা জিজ্ঞেস করলেন যে? হঠাৎ মনে পড়ল তাই। আমি জানতাম আপনারা 2 বোন। সেদিন আপনাকে পৌঁছে দিতে আপনার বাড়িতে গেলাম, কিছু দিন পর আনতে গেলাম, কিন্তু আপনার বোনকে দেখলাম না, তাই আর কি জিজ্ঞেস করলাম। ওহ আচ্ছা। একটা কথা বলি। বলুন। আপনি অনেক মিশুক একটা মেয়ে। আমার সাথে সহজে কেউ মিশতে পারে না, কিন্তু আপনি প্রথম দিন থেকে যেভাবে ঝগড়া করে, আমাকে অসুস্থায় হেল্প করে, যতটা মিশে গেছেন, এতটা কেউ পারে না। আমি অন্যদের সাথে তুলনামূলক কথা কম বলি,
কিন্তু এই কয়দিনে আপনার সাথে যত কথা বলেছি, আমার সারা জীবনেও মনে হয় না এত কথা আমি কারো সঙ্গে বলেছি। আমি একটু বাচাল টাইপের, তাই না? আরাফ হাসল, বলল, আপনি একটা ঝগড়ুটে বুড়ি। সানায়া আরাফের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আরাফ মণিমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়ার দিকে। আগে এই হাসির শব্দ শুনলে আরাফের মনে হতো মেয়েটা দামড়া, কিন্তু আজ এই হাসিটা আরাফের ভালো লাগছে, সুন্দর হাসি, আনমনে বলল আরাফ। মিস সানায়া। ওফ সরি। ঝগড়ুটে বুড়ি। আপনি না থাকাতে আপনার এই ঝগড়াগুলোকে ভীষণ মিস করব, এ রুমটা ফাঁকা হয়ে যাবে, আপনি চলে গেলে এত পটর পটর কে করবে বলুন তো? বিনা পয়সায় চলা টেপ রেকর্ডটাকে ভীষণ মিস করব। আরাফের কথায় সানায়া হাসি থামিয়ে চেয়ে আছে আরাফের দিকে। চোখ নামিয়ে বলল, মানুষ অভ্যাসের দাস, কিছুদিন খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। আপনি কিছু মিস করবেন না। না। সকাল সকাল একটা দুঃসংবাদ কানে এলো, অথই ভাবির বাবা অসুস্থ। সকাল হতেই বাড়ির সকলে হসপিটালে গিয়েছে। ছোঁয়াকে সানায়া কাছে রেখে গিয়েছে। ছোট বাচ্চা হসপিটালে না নেওয়াটাই ভালো। মাহফুজা খানেরও বিগত কয়েকদিন হাঁটুর ব্যথা বেড়েছে, এমন একটা খবর শুনে উনিও হসপিটালে যেতে চেয়েছিলেন, কিন্তু সজীব বারণ করেছে। অসুস্থ শরীর নিয়ে হসপিটালে যাওয়াটা ঠিক হবে না। সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে অথই আর সজীব। আরাফও তাদের সাথে গিয়েছে। হয়তো উনি বেশি সময় হসপিটালে থাকবে না, ওই পথেই অফিসে যাবেন। এদিকে সজীবের বাবা হাটে রিং পরাতে দু ভাই মানে সজীবের বাবা এবং আরাফের বাবা ভারত গিয়েছেন, তাদের ফিরতেও বেশ কিছু দিন সময় লাগবে। বাড়িতে আমায়া, শুভ, অনিক, মিরাজ, সানায়া আর মাহফুজা খান রয়েছেন। কিছু সময় যেতেই আমায়া কলেজের উদ্দেশ্য বেরিয়ে যায়। আজ গুরুত্বপূর্ণ একটা ক্লাস রয়েছে, মিস দেওয়া যাবে না। অনিক আর মিরাজ এবার ইন্টার পরীক্ষা দিবে, তাদেরও কলেজ যেতে হবে। অনিক আর শুভ সম্পর্কে আরাফের ফুফাতো ভাই, মিরাজ সজীবের আপন ভাই। ছোঁয়া ঘুম থেকে উঠেই কান্না জুড়ে দিয়েছে। একা সানায়া কিছুতেই সামলে উঠতে পারছে না। ছোঁয়াকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সমান্তালে মেয়েটা কেঁদে যাচ্ছে। সানায়া এরকম নাজেহাল অবস্থা থেকে শুভ এগিয়ে এলো। ভাবি, আপনি ওকে সামলাতে পারবেন না, আমার কাছে দিন। তুমি পারবে। শুভ হাসল, বলল, পারবো, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলে কান্না থেমে যাবে। সানায়া ছোঁয়াকে শুভর কোলে তুলে দিল। শুভ বলল, ছোট ভাবি, বলছিলাম আমায়া, অনিক, মিরাজেরা যার যার মতো কলেজে গিয়ে কিছু একটা খেয়ে নিবে, কিন্তু মামি অসুস্থ মানুষ, উনাকে কিছু খাইয়ে ঔষধটা একটু দিয়ে দিবেন। আসলে এগুলো তো সব বড় ভাবি করত, তাই আর কাউকে এসবে তাকাতে হতো না, কিন্তু আজ তো বড় ভাবি বাড়িতে নেই। তোমাকে চিন্তা করতে হবে না শুভ, আমি সবকিছু দেখছি, তুমি ছোঁয়াকে সামলাও। সানায়া অনেকক্ষণ যাবৎ কিচেনে হাঁটাহাঁটি করছে, কি রান্না করবে, কি তরকারি কাটবে কিছুই চিন্তা করে পারছে না। কি করবে এখন? এতগুলো মানুষ দুপুরে খাবে, যদি খাবার ভালো না হয় তারপর আবার ছোঁয়ার জন্য খিচুড়ি রান্না করতে হবে। ছোট বাচ্চা, ওকে তো আর না খাইয়ে রাখা যায় না। সানায়া মাথার চিন্তা ঝেড়ে ফেলে খিচুড়ির সবজি কাটতে থাকে। এরই মাঝে মাহফুজা খান ধীর পায়ে সোফায় এসে বসলেন। একা রুমে কত সময় বসে থাকা যায়? কিচেনে সানায়া একমনে সবজি কাটছে। সানায়া মা, তুমি কি রান্নার আয়োজন করছো? সানায়া মুখ তুলে তাকালো। জি আন্টি। সকালের নাস্তার জন্য তোমাকে এত তাড়াহুড়ো করতে হবে না, আমি বিস্কিট খেয়ে ঔষধ খেয়েছি, তুমি বরং দুপুরের জন্য কিছু একটা করো, আর নিজেও কিছু খেয়ে নেও। কিছু সময় পর মাহফুজা খান আবারও জিজ্ঞেস করে, তুমি রান্না পারবে মা? আগে পরে করেছো কখনো? সানায়া মুখটা ছোট করে বলল, আগে ছোঁয়ার খিচুড়িটা রান্না করছি, তারপর আমাদের জন্য করব। ঠিক আছে, না পারলে আমাকে বলো। জি আচ্ছা। এরই মাঝে আরাফ বাড়িতে ঢুকল। আরাফকে দেখতে পেয়ে মাহফুজা খান জিজ্ঞেস করল, কি রে বাবা, বেয়াই সাহেব এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছে আম্মা, প্রেসার বেড়েছিল, এখন কিছুটা কমেছে। তুমি ঔষধ খেয়েছো? হ্যাঁ। ছোঁয়া কোথায় আম্মা?
রান্নাঘর থেকে সানায়া উত্তর দিল। শুভ নিয়ে গেছে ছোঁয়াকে, ঘুম থেকে উঠেই কান্না করছিল। আরাফ এই প্রথমবার সানায়াকে রান্নাঘরে দেখছে। বিয়ের 3 মাস অলরেডি পার হয়ে গিয়েছে, মেয়েটা আজ প্রথম তাদের রান্নাঘরে ঢুকেছে। বিষয়টা দেখে কেন জানি না ভালো লাগলো আরাফের। অনন্ত একবার হলেও আরাফ এই ঝগড়ুটে বুড়ির হাতের রান্না খেতে চায়। ঠিক আছে বলেই আরাফ রুমের দিকে পা বাড়ালো। আপনাদের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু দিবেন। রুমে কারো কথার শব্দে চোখ তুলে তাকালো আরাফ। তার সামনে একজন অল্পবয়সী রাঁধুনি, সরি ঝগড়ুটে রাঁধুনি দাঁড়িয়ে আছে, যার এক হাতে খুন্তি তো আরেক হাতে ফোন। আরাফ আধা শোয়া থেকে উঠে বসল, বিছানার নিচ থেকে চটি জোড়া পায়ে দিয়ে উঠে দাঁড়ালো। এই বাড়িতে এতদিন হলো এসেছেন, এখনো ওয়াইফাই পাসওয়ার্ড জানেন না? জানলে কি আপনাকে জিজ্ঞেস করতাম। আরাফের মুখের ভঙ্গিমা পরিবর্তন হলো, সাথে সাথে এই মেয়েটা কি ভালো কথা বলতে পারে না, সবসময় গায়ে ঠেলে কথা বলে। আরাফ গম্ভীর মুখে বলল, লিখুন। কি লিখব? পাসওয়ার্ড? ওহ হ্যাঁ বলুন। আরাফ দাঁতে দাঁত চেপে বলল, আমার জীবনটায় তেজপাতা। কয়েক সেকেন্ড পর, কই কানেক্টেড হলো না তো। আমি কি পাসওয়ার্ড বলেছি যে কানেক্টেড হবে? আমার জীবনটায় তেজপাত এই মাত্রই তো বললেন। এটা পাসওয়ার্ড না। তাহলে এটা কি? আরাফ দাঁত কিরমির করে বলল, আমার জীবনের সূচনা। কথা কম বলুন, পাসওয়ার্ড লিখুন। আপনি বলছেন না কেন? আমির আরাফ খান 775 ইংলিশে লিখবেন। হয়ে গেছে। গুড, এখন যান। সানায়া খুশি মনে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার ঘুরে দাঁড়ালো। শুনুন। আবার কি হয়েছে? কিছুই হয়নি, হলে তো আপনি আগে জানতেন। কথাটা বলেই সানায়া জিভ কাটল, মুখ ফসকে কি সব কথাবার্তা বেরিয়ে আসে, ছি। বলছিলাম শুভ ভাই একটু জরুরি কাজে বাইরে গিয়েছে, ছোঁয়াকে একটু দেখবেন। কিছু সময় থেমে সানায়া আবারও বলল, আন্টির হাঁটুতে ব্যথা, আমি রান্না করছি, তাই আপনি এতটুকু হেল্প করলে উপকার হতো। সানায়া কথা শেষ হতেই আরাফ বলল, আপনাকে ধন্যবাদ। কেন? এইমাত্র যে কথাগুলো বললেন, সবসময় এভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলবেন, শুনতে ভালো শোনায়, সবসময় খাকখাক করে উঠবেন না। কথাটা শেষ করে আরাফ আর রুমে দাঁড়ালো না, সোজা হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সানায়ার প্রতিক্রিয়া দেখার অপেক্ষা সে করল না। সানায়া তোবদা খেয়ে দাঁড়িয়ে আছে, লোকটা তাকে কি বলল সে খাকখাক করে? খাটাস লোক। নিচে লিভিং রুমে ফ্লোরে ছোঁয়া খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখছে, কোনোটা তুলে দূরে ছুঁড়ে ফেলছে। আরাফকে আঙুল উঠিয়ে সেই খেলনা আবার কাছে এনে দিতে বলছে। এই নিয়ে অনেকবার আরাফ খেলনা এনেছে তো ছোঁয়া আবার ছুঁড়েছে। চাচা ভাতিজা এই কাহিনী রান্নাঘর থেকে সানায়া আর চোখে দেখছে আর মনে মনে এসে লুটোপুটি খাচ্ছে। বেশ হয়েছে, খাটিয়ে মারুক, কারো তো সাহস হয় না ওনাকে এভাবে হুকুম করার। আজ ছোঁয়া ঠিক কাজ করছে। বেশি করে মারো ছোঁয়া। ছোঁয়া এবার ঠিক রান্নাঘর বরাবর মেরে দিল। আরাফও তাকিয়ে পড়ল সানায়ার দিকে। সানায়া কিছুটা হকচকিয়ে গেল। আরাফ ধীর পায়ে হেঁটে খেলনা তুলতে রান্নাঘরের দিকে এগোলো। আরাফকে এভাবে এগিয়ে যেতে দেখে সানায়া অরুণার আঁচল দিয়ে ফোন ঢেকে নিল। সে যে এত সময় ইউটিউব দেখে খিচুড়ি রান্না করছিল, বিষয়টা এই খাটাস মার্কা লোকের সামনে পড়ল এক কথা শুনিয়ে ছাড়বে, কিন্তু হায়, চোখে পড়ে গেল আরাফে র কি লুকাচ্ছেন? সানায়া কিছুটা হকচকিয়ে গেল। কই কিছুই না। আমি স্পষ্ট দেখেছি আপনি কিছু একটা লুকাচ্ছিলেন, দেখি। আরে আপনার চোখে সমস্যা বলেই সানায়া আড়াল করে দাঁড়ালো, কিন্তু আরাফ তো নাছোড়বান্দা, সে তো দেখেই ছাড়বে। আরাফ খপ করে লুকিয়ে রাখা হাত ধরল সানায়া এমা আপনি ডিজিটাল রাঁধুনি, ইউটিউব দেখে রান্না করছেন? সানায়া পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, আমতা আমতা করে বলতে থাকে, এই একটু দেখছি, অনেক দিন রান্না করি না তো, তাই একটু দেখছিলাম।
সানায়ার এই ভ্যাবাচ্যাকা খাওয়া মুখটা দেখতেই আরাফ মনে মনে হেসে নিল, ভাবুক ভেবে চিন্তা করে বলল, আপনি আদৌ কি রান্না জানেন না? মানে বলছিলাম আমাদের কি দুপুরে না খেয়ে থাকতে হবে? সানায়া মাংস কাটতে কাটতে উত্তর দিল, একবার তো খেয়ে দেখুন, তারপর খাবার নিয়ে মন্তব্য করবেন। আরাফ গা ছাড়া ভাব নিয়ে বলল, ওকে, দেখা যাবে। সানায়া আর কিছু বলল না, নিজের কাজে মনোযোগ দিল। আরাফ ফিরে গেল ছোঁয়া কাছে। দুপুরে সবাই একসঙ্গে খেতে বসেছে। মাহফুজা খানের খাবার ঘরে দিয়েছে। আজকে দুপুরের খাবারের আইটেম মুরগির খিচুড়ি। সানায়া সবার প্লেটে খাবার বেড়ে দিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, কার কি রিয়াকশন সেটা দেখার অপেক্ষা। বরাবরই সে খিচুড়িটা ভালো রান্না করে, কিন্তু আজকে কেমন যেন মনের মাঝে ধুকপুক শুরু হয়েছে। আসলে আগে পরে কখনো এভাবে এত আয়োজন করে সবাইকে নিজে রান্না করে খাওয়ানো হয়নি। এক এক করে সবার দিকে চোখ বুলিয়ে নিল, কেউ এখনো খাওয়া শুরু করছে না কেন। সানায়া ভীষণ নার্ভাস লাগছে। এরই মাঝে আমায়া বলে উঠল, বাহ, ছোট ভাবির হাতে তো জাদু আছে, কি ভালো খেতে হয়েছে খিচুড়িটা। এক এক করে সবাই বলে উঠল। শুভ বলল, আমি ভেবেছিলাম একেবারে খাবারটা শেষ করে রিভিউ দিব, তার আগে তুই বলে দিলি। অনিক বলল, ছোট ভাবি খিচুড়িটা এত ভালো লেগেছে, আর হবে। সানায়া এখন কিছুটা স্বস্তি পেল, হবে। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। সবাই খাবারের রিভিউ দিলেও আরাফ চুপচাপ খেয়ে যাচ্ছে। সে কোনো প্রকার কথা বলছে না, এমন ভাব যেন খাবার টেবিলে আরাফ নামে কেউ নেই। খাবার শেষে আরাফ উঠে যেতেই আমায়া বলল, ছোট ভাইয়া, তুমি কিছু বললে না? সানায়া মাত্র খেতে বসেছে, হাত দিয়ে খিচুড়ি নাড়াচাড়া করছে। আরাফ এখন ঠিক কি উত্তর দিবে সেটা জানার অপেক্ষা। আরাফ টেবিল থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে পুরোটা শেষ করে টেবিলে রাখল। সানায়ার দিকে তাকিয়ে বলল, ঝগড়ুটে বুড়ির ডিজিটাল উপায় অবলম্বন করে রান্না করা খিচুড়ি অতটাও খারাপ হয়নি, মুখে দিতে পেরেছি, এটাই অনেক। সানায়া ভয়ঙ্কর চোখে তাকালো আরাফের দিকে। এই লোকটা কি কারো ভালো বলতে পারে না? শুভ বলল, এরকম বললে তো হবে না ছোট ভাইয়া। ছোট ভাবি আজ আমাদের জন্য প্রথমবার এত ভালো রান্না করে খাওয়ালো, তাকে তো কিছু উপহার দেওয়া ফরজ। শুভ কথায় এক এক করে সবাই সায় দিল। আরাফ গা ছাড়া ভাব নিয়ে বলল, খিচুড়ি রান্না এমন কঠিন কি কাজ? ডাল চাল মিশিয়ে দিলে হয়ে গেল খিচুড়ি, যে কেউই পারে। আরাফের এমন ধরনের কথায় খুব বেশি একটা অবাক হলো না তার ভাই বোনেরা, তারা খুব ভালো করে চিনে তাদের ভাইকে। পরিস্থিতি সামলে উঠতে শুভ বলল, ছাড় তো ছোট ভাইয়ার কথা, ছোট ভাবি আমাদের ছোটদের তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল গিফট পাবে। যদিও আমরা এখন কেউ চাকরি করি না, তবে নিজেদের সাধ্য অনুযায়ী তোমার জন্য ছোট একটা উপহার পাওনা রইল। শুভ কথায় অমায়িক হাসল সানায়া। আরাফ নামের মানুষটা নিরামিষ, কিন্তু তার পরিবারের প্রত্যেকটা মানুষ কত হাসি খুশি ভাবে চলে। এই যে এত অল্প দিনে কতটা আপন করে নিল তাকে। ছোট ভাবি বলে ডেকে সারাদিন একটা ভালো লাগা সৃষ্টি করে, কত সুন্দর করে নিজেদের অনুভূতি প্রকাশ করে। ইচ্ছে হয় এ মানুষগুলোর ভালোবাসা আজীবন পেতে, কিন্তু হায় আমার তো কপাল খারাপ, চলে যেতে হবে এই মানুষগুলোকে ছেড়ে, আর তো অল্প কিছুদিন। বেশ অনেকটা রাত হয়েছে। ছোঁয়া সানায়া কাছে ভালো আছে বলে আজ রাতে অথই আর সজীব বাড়িতে আসেনি, তারা হসপিটালে থাকছে। অথইর বাবার শরীর এখন অনেকটা ভালো আছে, সকালে রিলিজ করে দিবে বলে জানিয়েছে ডাক্তার। অনেকখানি নাজেহাল হতে হয়েছে ছোঁয়াকে ঘুম পাড়াতে। মেয়েটা বেশ দুষ্টু, একটুও কথা শোনে না, এটা ওটা করার জন্য তার হাত পা খুসখুস করে। একসময় ছোঁয়া ঘুমিয়ে গেলে সানায়া বিছানা ছেড়ে উঠে বসে, হঠাৎ চোখ পড়ে আরাফের দিকে। আরাফ তার দিকে এত সময় হয়তো তাকিয়েছিল। এভাবে চোখে চোখ পড়াতে চটজলদি চোখ সরিয়ে নিল আরাফ, সোফা ছেড়ে উঠে দাঁড়াল। ঘুমিয়েছে ছোঁয়া? জি। ঠিক আছে, তাহলে আপনিও ঘুমিয়ে পড়ুন, আমি লাইট অফ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ডিভোর্সের কথা কত দূর এগোলো? সানায়া মুখে ডিভোর্সের কথা শুনে আরাফ চাইল একবার তার দিকে, বলল,
একজন পরিচিত উকিলের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের ডিভোর্সের বিষয়টা দেখছে, কাগজপত্র রেডি করে জানাবে। যত তাড়াতাড়ি সম্ভব একটু চেষ্টা করবেন। হঠাৎ ডিভোর্স নিয়ে সানায়া এত তাড়াহুড়ো দেখে কপাল টানটান করে তাকালো আরাফ। বয়ফ্রেন্ড বুঝি বেশি তাড়া দিচ্ছে? আমি আপনাকে একবার বলেছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সানায়া খুব সিরিয়াস মুখ করে কথাটা বলল। আরে আমি তো জাস্ট মজা করে বললাম, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? লাইট অফ করুন, ঘুমাবো। মেয়েদের এই একটা দোষ, এদের মুডের উপর কোনো ওয়ারেন্টি নেই। বাজার থেকে ফ্রিজ, টিভি কিনলে সেগুলোর তো বছর খানেকের ওয়ারেন্টি কার্ড থাকে, কিন্তু মেয়েদের যদি তাদের মুডের উপর ওয়ারেন্টি কার্ড দিত তাহলে মনে হয় পুরুষ জাতি কিছুটা নিশ্চিতভাবে কয়েকটা দিন থাকতে পারত। কখন যে কি করে, কি বলে, ভয়াবহ আতঙ্ক। সানায়া শুয়ে আছে বেশ কিছু সময়, ভালো লাগছে না তার, ঘুম আসছে না। তার পাশে ছোঁয়া ঘুমিয়ে আছে, এপাশ ওপাশ করে যাচ্ছে সেই। একসময় উঠে বসলো, চোখ পড়ল সোফায় সব টান হয়ে ঘুমানো আরাফে দিকে। সানায়া অনুভব করলো সোফায় ঘুমানো মানুষটার ভীষণ কষ্ট হচ্ছে। লম্বা চওড়া একটা মানুষ কিভাবে পা ভাঁজ করে সোফায় ঘুমিয়ে আছে, অথচ লোকটা আর কখনো প্রতিবাদও করল না। সানায়ার জোর করে বলা কথাগুলো মেনে নিল। ঘরের চারিদিকে চোখ বুলালো সানায়া। বিয়ের পরের দিন আরাফ তাকে এ ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল, কিন্তু সে তো ঘাড়ুত্তারা মেয়ে, নিজের কথার দপ্টে এ ঘরেই জায়গা করে নিল। আরাফ বেড ছাড়তে চায়নি, সানায়া জোর করে বেড দখল করেছে। সেদিনের পর থেকে আরাফ আর কোনো কিছু নিয়ে নিজের থেকে ঝামেলা করেনি। হয়তো ভেবেছে মাত্র তো 6টা মাস, এই কয়েকটা মাসের জন্য আসা অতিথিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে সে চায়নি। কথাগুলো চিন্তা করতে করতে বিছানায় আবার গা এলিয়ে দিল সে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এ বাড়ি, এ পরিবার ছাড়তে হবে। দিন যত এগোচ্ছে আমি এদের মায় আটকে যাচ্ছি। এরকম হলে এদের ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হবে। আমি কোনোদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আরাফকে বলতেও পারবো না, আমি আপনার জীবনে অনির্দিষ্টকালের জন্য থেকে যেতে চাই, রাখবেন আমাকে। আমি অপমানিত হতে চাই না। আরাফ আমাকে ফিরিয়ে দিলে আমি অপমানিত হব, তাই কথাগুলো বলার সাহস আমার কখনোই হবে না। মাথা উঁচু করে এ বাড়ি থেকে যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আমি চলে যাব। কথাগুলো নিজের সাথে নিজে বলতে গিয়ে অনুভব করল তার চোখের কোণে অজস্র নোনাপানি জমেছে। আচ্ছা, এ পরিবার ছেড়ে যেতে সে কেন কষ্ট অনুভব করছে? এমন তো হওয়ার কথা ছিল না কখনো। তাহলে কি সে সত্যিই এ পরিবারের মায় আটকে গেল? এত কষ্ট কেন হচ্ছে তার? ঘুম নেই সানায়া চোখে। বিছানা ছেড়ে আবারও উঠে বসল। রুমের বাইরে থেকে আবছা চাঁদের আলো ভেদ করে ঘর ছড়িয়েছে। বিছানার বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে বারান্দার দিকে এগোল। দুবার কল হওয়ার পর অপর পাশ থেকে ফোন কল রিসিভ হল। হ্যাঁ, হ্যালো। আপু, কিছুটা দম আটকে রাখা কণ্ঠ তার। কি হয়েছে? কোনো সমস্যা? মেয়েটা নিশ্চুপ ভঙ্গিতে কেঁদে যাচ্ছে। আমাকে ক্লিয়ার করে বল শানু, কি হয়েছে তোর? তুই কি কাঁদছিস? সানায়া নিজের কষ্ট আর চেপে ধরে রাখতে পারল না। মেয়েটা হু হু করে কেঁদে উঠল। ও পাশে অস্থির হয়ে উঠল। শায়লা, বোনটা তার এভাবে কাঁদছে কেন? আরাফ তোকে কিছু বলেছে? বল আমাকে। না। তাহলে? কিছুটা চাপা স্বরে উত্তর দিল। ভালো লাগছে না। কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে? আমাকে খুলে বল। আমি না তোর পার্সোনাল লগ ডায়েরি, আমাকে বল। আপু, আমি বোধ হয় মায় আটকে যাচ্ছি। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। কার মায় আটকে যাচ্ছিস তুই? এই পরিবারের। ওই পাশ থেকে শান্ত কণ্ঠে শায়লা বলল, মাস তিনেক আগে কেঁদে বললি বিয়ে অমতে হয়েছে, আর আজ বলছিস তার পরিবারের মায় আটকে যাচ্ছিস। অদ্ভুত। একটু ঝেড়ে কাশ তো, আসল কাহিনী কি? সানায়া কিছুটা চুপ থেকে বলল, আপু, আমি আর 3 মাস এই বাড়িতে থাকব। বিয়েটা শুধু আমার না, আরাফে ও অমতে হয়েছে। পরিবার তাকে বাধ্য করেছে। ওই মানুষটার পক্ষেও এই বিয়েটাকে সারাজীবন বয়ে নেওয়া সম্ভব না। তাই আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি ডিভোর্সের সকল কাজ উনি শুরু করে দিয়েছেন। হয়তো খুব তাড়াতাড়ি পেপার হাতে পেয়ে যাব।
কিছুটা থেমে আবারও বলল, আপু, এ বাড়ির প্রত্যেকটা মানুষ খুব আন্তরিক, এদের সাথে এতগুলো দিন থেকে সকলের প্রতি আলাদা একটা টান জন্মে গেছে। ছোট ভাই বোনগুলোকে মনে হয় নিজের ভাই বোন, অথই ভাবিকে কখনো যা মনে হয়নি, বড় বোনের মতো করে আগলে নিয়েছে। আর মাহফুজা আন্টির কথা তো বলার বাইরে, উনি আসলেই একজন ভালো মনের মা, শাশুড়ি। ফোনের ওপাশ থেকে শায়লা এত সময় বোনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। তাহলে যার সঙ্গে বিয়ে হয়েছে তার মায়ে কি পড়েছিস? একথাটার উত্তর সানায়ার কাছে নেই, চুপচাপ রইল সে। তোর নীরবতা দুটো উত্তর দিচ্ছে, এক হলো মায়ে পড়েছিস, দুই হলো মায়ে পড়িসনি। দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর হিসাবে নিব বল? 2 নাম্বারটাই নেও। মায়ে পড়িসনি তার? তাই তো। থু, গর্দভ মেয়ে, তুই জানিস আমি তোর গলার ভয়েস শুনে বলে দিতে পারি তোর মন কি বলছে। সানায়া নিশ্চুপ। আমি জানি তুই তার ভয়াবহ মায়ে আটকে গিয়েছিস, পরিবার তো অজুহাত মাত্র। কি সত্যি বললাম তো? আমি জানি না আপু। আমার ঝগড়ুটে বুড়িটা আজ এত মন মরা কেন? হ্যাঁ, আমার বোন এভাবে কথা বললে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তুই অলওয়েজ তোর ফর্মে কথা বলবি। চটপটা স্বভাবের মেয়েটা এভাবে নেতিয়ে গেলে আমার কাছে মনে হয় ফুল তার সুবাস হারিয়েছে। ভেঙে পড়িস না। তুই যদি সত্যি কারো মায় আটকে থাকিস, তাহলে সেটা আরাফের মায় আটকে যাচ্ছিস। তোর মন আমি এই বিদেশের মাটিতে বসে পড়তে পারি, তোর সত্যি মিথ্যা আমি ধরতে পারি। আপু। হুম্মম বলল, আমার করণীয় কি এখন? তুই চিন্তা করিস না, বাকি দিনগুলো কাটাতে থাক, আমি খুব তাড়াতাড়ি আসছি দেশে, 2 বোন একসঙ্গে বসে এই নিয়ে কথা বলবো, একটু অপেক্ষা কর লক্ষ্মী বোন। ঠিক আছে। আর শোন। হুম বলো। এভাবে মুরগির মতো ঝিমিয়ে কথা বলছিস কেন? তুই তো একাই একটা বাড়ি মাতিয়ে রাখতে পারিস, তোর এই নিশ্চুপ ভঙ্গিতে কথা বলা আমাকে একটুও শান্তি দিচ্ছে না। কিছুটা হাসল সানায়া। মনকে জোর করে আগের মতো করার চেষ্টা করল, কিন্তু মন কি তার কথা শুনে? রাখছি আপু। হুম। মাঝরাতে ঘুমকে উড়িয়ে দিয়ে ছোঁয়া টলমল চোখ করে চাইল, আজকে রুমটা তার কাছে অচেনা মনে হচ্ছে। বামে ঘুরে তার পাশে বাবার মতো কাউকে পেল না, ডানে ঘুরতে সানায়াকে আবছা দেখল, কিন্তু এটা তার মা না সে নিশ্চিত। ছোট হাতে ভর দিয়ে বিছানার উপর উঠে বসল, সানায়ার মুখের কাছে মুখ নিয়ে ভালো করে দেখার চেষ্টা করছে সে কি তার ছোট মা। কিন্তু রুমের মৃদু আলোয় সে বুঝে উঠতে পারছে না, ছোট্ট মনে ভয়ের আশঙ্কায় জোরে কেঁদে দিল ছোঁয়া। ছোঁয়ার এমন কাদার শব্দে আরাফ সানায়া জনেই তড়িৎ বেগে যার যার শোয়া থেকে উঠে বসল। এমা, ছোঁয়া বুড়ি, তুমি কাঁদছ কেন? ছোঁয়া কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমাল মাম্মা কোথায়? আরাফ রুমের লাইট অন করে এগিয়ে এলো। কাঁদে না মা, তোমার মাম্মা আছে তো। কোথায়? মাম্মা যাব। আরাফ হাত বাড়িয়ে কোলে নিল ছোঁয়াকে। মাম্মা কাল সকালেই চলে আসবে মা, দেখো আর কিছু সময় পর সকাল হয়ে যাবে। নানু অসুস্থ, মাম্মা আজ হসপিটালে রয়েছে, সকালেই চলে আসবে। সানায়া ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে চাচা ভাতিজির দিকে। ভাজিতির বয়স সবে 2 বছর, ও কি অসুস্থ, হসপিটাল এসবের মানে বুঝবে, অথচ তার চাচা তাকে বুঝদার বড় মানুষের মতো করে বুঝিয়ে যাচ্ছে। আরাফের কথায় ছোঁয়া আরো জোরে চেঁচিয়ে কেঁদে উঠল, মাম্মা দাবো, মাম্মা দাবো। সানায়া উঠে ছোঁয়াকে কোলে নিল। হ্যাঁ, আমরা যাব তো মাম্মার কাছে, মাম্মা কাছে এখনই যাব। মিথ্যা বলছেন কেন ওকে? এত রাতে ওর মাম্মাকে কোথায় পাবেন? ওর মাম্মা তো। সানায়া চোখ বড় বড় করে তাকালো আরাফের দিকে। আপনার কি মাথায় সমস্যা? আরাফ হতভম্ব, সে এই কথার কি উত্তর দিবে। ছোঁয়া ছোট, ও আগে পরে কখনো ভাবিকে ছাড়া থাকেনি, অসুস্থ, হসপিটাল এগুলো কি ও বুঝবে? যতটা পারা যায় ভুলিয়ে বালিয়ে রাখতে হবে।
আরাফ এবার বুঝতে পারল, আসলেই তো তাই, ও বাস্তবতা কি বুঝবে, ও তো মাকেই খুঁজবে। সেই বাকি রাতটুকু আর কারোই ঘুম হলো না। ছোঁয়াকে মানাতে মানাতে তাদের রাত পার হলো। মেয়েটা ভীষণ মাসুগা, মা ছাড়া তার এক মুহূর্তও চলে না। আজ মাকে কাছে না পেয়ে সারাদিন কান্না জুড়েছে। ফজরের কিছু সময় আগে সানায়া তাকে আবারও ঘুম পাড়াতে পেরেছে। মেয়েটা এক হাত আরাফের গায়ের উপর দিয়ে আরাফকে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে সানায়ার ওড়না তার মুঠে গোজা। আরাফও ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়েছে। মানুষটাকে আর ডেকে বলতে ইচ্ছে করছে না, আপনি সোফায় গিয়ে ঘুমান। সানায়া আস্তে করে ছোঁয়ার হাত থেকে ওড়না ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। যদি মেয়েটা উঠে যায়, আবার কান্নাকাটি শুরু করবে। সারারাত ভালো ঘুম না হওয়ায় তারও চোখ দুটো মেলে রাখা সম্ভব হচ্ছে না। চুপটি করে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। রুমের লাইট জ্বলছে, বন্ধ করার মতো উপায় নেই। একসময় ঘুমেরা চোখে নেমে এলো। সকালের মিষ্টি রোদেরা দিয়েছে উকি, জানালার পর্দা ভেদ করে ছড়িয়ে পড়েছে বিছানার ঘুমন্ত তিনটা মানুষের উপর। সূর্যের ঝলমলে আলোয় মিটমিট করে তাকালো সানায়া। চটজলদি মাথা ঘুরিয়ে দেখল আরাফ ছোঁয়াকে আগলে নিয়ে পরম নিশ্চিতে ঘুমিয়ে আছে। কিছু সময় এভাবে কেটে গেল তার। সূর্যের আলো চোখে পড়তে আরাফ কেমন ঘুমের মধ্যে জেগে উঠাবে এমন একটা সময় নিজের হাতে সূর্যের আলো আড়াল করার চেষ্টা করল সানায়া। তার মন বলছে এই মানুষটা ঘুমিয়ে থাকুক, সূর্যের আলো তার চোখে না পড়ুক, এই ঘুম যেন না ভেঙে যায়। এই ঘুমিয়ে থাকা মানুষটার চেহারা এত নিষ্পাপ, সূর্যের আলোয় উজ্জ্বল শ্যামলা মানুষটার মুখে এক সুন্দর নিদর্শন সৃষ্টি করে রেখেছে। সুন্দর লাগছে মানুষটাকে। আচমকা চোখ মেলে তাকালো আরাফ, চোখের সামনে এভাবে সানায়াকে ঝুঁকে থাকতে দেখে হকচকিয়ে গেল দুটো মানুষই। সানায়া চটজলদি উঠে বসল, ছি লজ্জার বিষয়, উনি কি ভাবল এতে। আরাফ ও উঠার চেষ্টা করতে দেখল তার গায়ের উপর ছোঁয়া শুয়ে আছে। ছোঁয়াকে ঠিকভাবে শুয়ে দিয়ে আরাফ বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছিলেন আপনি, এভাবে ঝুঁকে ছিলেন কেন? আরাফ যে তাকে এই কথা জিজ্ঞেস করবে তার ধারণা তার ছিল। সানায়া কথা ঘুরিয়ে বলল, ছোঁয়ার হাতের নিচে আমার ওড়না ছিল, এইটাই নিতে গিয়েছিলাম। আসলে গতকাল কিভাবে যেন বিছানায় ঘুমিয়ে গিয়েছি, আপনি ডাকেননি কেন আমাকে? ঘুম থেকে জেগে তোলা কি কোনো ভালো কাজ? ওহ, তাই বলে ডাকবেন না। না। আপনি কোথায় ঘুমিয়েছিলেন বিছানায়? সানায়া কথাটায় অস্বস্তিতে পড়ে গেল। সে খাটে ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তাদের মাঝে তো ছোঁয়া ছিল। আরাফের বোধ হয় খেয়াল নেই সে রাতে কোথায় ঘুমিয়েছে, তাই লজ্জাকর পরিস্থিতি সামলে উঠতে বলল, না। আরাফ হাসল, বলল, তাহলে আপনার ওড়না ছোঁয়ার হাতে এলো কিভাবে? সানায়া এবার মারাত্মক লজ্জায় পড়ে গেল, এ লোক তো ভীষণ চালাক, ধরে ফেলল। আরাফ সোজা হেঁটে বারান্দার দিকে গেল। মেয়েটা লজ্জা পাচ্ছে, দোষ তো তারই, সে কোন দুঃখে বিছানায় ঘুমাতে গেল। অফিসে নিজের টেবিলে মনোযোগ দিয়ে কাজ করছে আরাফ। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকল সজীব। ভাই শুনেছিস? সজীবের কথায় মাথা তুলে তাকালো আরাফ। কি হয়েছে ভাইয়া? তুই যে জমিটা কিনতে চেয়েছিস, ওই জমির দখলদার মহিলাগুলো জমি কিছুতেই ছাড়তে চাচ্ছে না। ছাড়তে চাচ্ছে না মানে কি? টাকা লাগলে টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেও, তবুও জমিটা হাতছাড়া করা যাবে না। সজীব চেয়ার টেনে আরাফের মুখোমুখি বসল। তাতেও কিছুতে কাজ হচ্ছে না। জমির মালিক তাদের অনেক বুঝিয়েছে, জমিটাতে কিছু সমস্যাও আছে, আর মহিলাগুলো দীর্ঘদিন ধরে ওইখানে থাকছে, জমি কিছুতেই তারা দিতে রাজি নয়। ভাইয়া তুমি জানো জমিটা আমাদের নতুন কোম্পানির জন্য কতটা দরকার, এরকম একটা জমি হাতে পেয়েও ছেড়ে দিব। কিন্তু জমির মালিক তো সেই মহিলাগুলোর সাথে পেরে উঠছে না, তারা কিছুতেই জমি ছাড়বে না। মহিলাগুলো এত জোর পাচ্ছে কোথা থেকে? অন্যের জমি এভাবে জোর করে দখলে থাকতে চাচ্ছে। সজীব মাথা নিচু করে গম্ভীর মুখে বলল, মহিলাগুলো খুব ভয়ঙ্কর, ওইখানে অপকর্ম করে। আরাফ চটে যায়, মানে কি?
দেশে কি আইন নেই? এসব করার সাহস পায় কোথায় থেকে? আইন ও টাকার কাছে হার মানে, টাকা ছড়ালে তাদের মুখ বন্ধ রাখে। আরাফ দু হাতে কপাল ঠেকালো। বলল, এই হলো আমাদের বর্তমান দেশের অবস্থা। কি করবি এখন? জমি বাবদ যে টাকা দিয়েছিলি তা ব্যাক নিব। আরাফ গম্ভীরভাবে বলল, না, জমির মালিককে আমার সঙ্গে দেখা করতে বলো, আমি জমির দলিল চাই, তারপর দেখব ওই মহিলাগুলো কিভাবে ওইখানে থাকতে পারে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আরাফ, কোনো ঝামেলার দরকার নাই, তারা তাদের মতো থাকুক, ঝামেলার মধ্যে যাস না, জমি খুঁজলে এর থেকে ও ভালো জমি পাওয়া যাবে। কিন্তু আমার ওই জমিই লাগবে ভাইয়া, আমি কখনো এই ভালো মানুষের থেকে জমি এভাবে নিতাম না, কিন্তু মহিলাগুলো তো সমাজের কীটপতঙ্গ, তাদের বিতাড়িত করতে হবে। আরাফের মেজাজ এখন ভয়াবহ খারাপ, মেয়ে জাতি হয়ে দিনের পর দিন এভাবে অপকর্ম করে বেড়ায়। সজীব বুঝতে পারল তার ভাই ঘাটতারা হাজার ঝামেলায় জোড়াতে নিষেধ করলেও শুনবে না, একবার যখন বলেছে জমি সে নিবে, দুনিয়ার সব মানুষ যদি একজোট হয়েও নিষেধ করে তাও সে সেই জমি নিবে। ভাই, ঝোঁকের বশে এমন কিছু করিস না যাতে ঝামেলা হয়। ভাইয়া প্লিজ, জমি নিতে গেলে ঝামেলা কিছুটা হবে, এটুকু আমি সামলে নিব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমি জমির মালিকের সঙ্গে কথা বলছি। রাত 1:30। খান বাড়ি নীরব শুনশান, এত রাতে কেউই জেগে থাকবে না। আরাফ এবং সজীব বাড়িতে ফিরেছে, জমি নিয়ে জরুরি একটা কাজ ছিল, সেটা শেষ করে আসতে আসতে এতটা রাত হয়েছে। কলিং বেল বেজে উঠল, সানায়া ছুটল দরজা বরাবর। আরাফ এবং সজীব দুজনই কিছুটা অবাক হল, অন্যদিন তারা অথইকে রাত জাগতে দেখে, কিন্তু আজ সানায়াকে এত রাতে দেখতে পেয়ে বিষয়টাতে অবাক হওয়ারই কথা। আরাফ, কি ব্যাপার আপনি? কেন? আমি বুঝি দরজা খুলতে পারি না? সজীব, তা নয়, কিন্তু তুমি কষ্ট করে রাত জেগেছ কেন? ভাবির শরীরটা ভালো না ভাইয়া, হসপিটাল থেকে ফিরেছে তো অনেক ক্লান্ত, তাই আমি তাকে জোর করে ঘুমাতে পাঠিয়েছি। সজীব হাসল, বলল, বেশ বেশ, দুই বোন তাহলে কাজ ভাগাভাগি করে নিয়েছ। ভাইয়া আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। সজীব হেঁটে রুমের দিকে গেল। আরাফ সদর দরজা বন্ধ করে সানায়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার বলুন তো, আপনি ইদানিং এত সংসারী হচ্ছেন? সানায়া একথার উত্তর দিল না, সোজা হেঁটে কিচেনের দিকে গেল। খাবার গরম করতে হবে। আপনি কি নিজেকে এ বাড়ির বউ মনে করতে শুরু করেছেন? সানায়া সবে মাত্র বিছানা ঠিক করছিল, আরাফের এমন কথায় তার দিকে চাইল। নীরব ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ। কি? কানে কম শুনেন? আরাফ গম্ভীরভাবে উত্তর দিল, জি না। সানায়া আবারও নিজের কাজে মনোযোগ দিল। যদি ভেবে থাকেন এখানে চিরকাল থাকবেন, তাহলে সেই চিন্তা বাদ দিন, আপনার এখানে চিরকাল থাকা হবে না। মানুষ পৃথিবীতে চিরকাল থাকে না, আর আপনি বলছেন এ বাড়িতে চিরকাল থাকার চিন্তা করছি। অদ্ভুত। তাহলে নিজেকে সংসারী প্রমাণ করতে চাইছেন কেন? এটা কি খুব দোষের কিছু? এই মেয়ে কথা ক্লিয়ার করে বলুন। গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা করে এসে এখন নিরীহ একটা মেয়েকে বকছেন, এটা কি ঠিক? গার্লফ্রেন্ড শব্দটা শুনে আরাফ তেতে উঠল। যেটা নেই সেটা নিয়ে কথা বলেন কি জন্য? কি নেই? একটু আগে যেটা বললেন। কি বললাম? আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? সানায়া পাশে মাথা নাড়াল। না, সে মজা করছে না। শুনুন। কি? মনে আছে প্রথম দিন আপনি আমাকে বলেছিলেন, আমি সমাজের কাছে, আপনার পরিবারের কাছে বউ হিসাবে পরিচিতি পেলেও আপনার কাছে কখনো সেটা পাবো না। কিছু সময় থেমে আবার ও বলল, আমি এতটাও ভুলোমনের মানুষ নই যে আপনার বলা কথাটা ভুলে যাব, আমার মনে আছে, আর তাছাড়া বিয়েটা আমারও অমতে হয়েছে, আমি নিশ্চয়ই এখানে জোর করে থেকে যাব না। আপনি এত বড় ব্যবসা সামলান আর ছোটখাটো সাংসারিক কাজে মাথা ঘামান কেন?
কিছুটা হেসে আবারও বলল, শুধু শুধু এসব ছোটখাটো বিষয়ে মাথাটাকে চাপে রাখবেন না। আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন, ডিভোর্স পেপারে সাইন করার পর আর একটা রাতও আপনার বাড়িতে থাকব না। আরাফ আর কথা বাড়ালো না। মেয়েটা খুব আত্মবিশ্বাসী, সে হতে পারে ঝগড়ুটে, কথা বেশি বলে, কিন্তু সেই দুরন্ত মেয়েটার বিপরীতে এই মেয়েটার ভীষণ আত্মসম্মান। কেটে গেল সপ্তাহ খানেক। আজ সকাল থেকে সানায়া রমনটা ভীষণ ভালো। আজ শায়লা দেশে ফিরছে, কি যে আনন্দ লাগছে তার। এতদিন পর বোনকে সে দেখতে পাবে, এই খুশিতে তার নাচাতে ইচ্ছে করছে। সকাল থেকে অথইর সাথে ঘুরে ঘুরে মেয়েটা এটা ওটা করে, অথইকে সাহায্য করছে। আজ মেয়েটা একটু বেশিই দুরন্ত মনে হচ্ছে। সালেহা জিজ্ঞেস করল, আমাগো ছোট ভাবিরে আইজ এত খুশি মনে হইতাছে কেন? সানায়া আনন্দে সালেহার দু হাত ধরে ঘুরল আর চিৎকার করে বলল, ওরে আপারে, আমার যে আজ কি খুশির দিন, মোর বড় বোন আইতাছে। সালেহা দিশেহারা। এত ঘোরার ফলে তার মাথা ভনভন করতেছে। আশেপাশের আসবাবপত্র চার পাঁচটা করে দেখছে। ও আল্লাহ, থামেন ছোট ভাবি, থামেন। কে শোনে কার কথা? সানায়া আরো জোরে ঘুরছে। এক সময় আচমকা সালেহার হাত ফসকে গেল, হুমড়ি খেয়ে জন দিকে পড়ল। ঠাস করে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল সানায়া। সালেহা সোজাসাপটা ধাক্কা খেল সোফার সাথে। অথইর তড়িৎ বেগে কিচেন থেকে বের হতে হতে তারা পড়ে মেঝেতে লুটিয়ে গেছে। সালেহা আর্তদান করে উঠল, ওরে ছোট ভাবি রে, বড় ভাবি রে, গেলাম রে। সানায়াও বেশ ব্যথা পেয়েছে, কিন্তু মুখ দিয়ে কোনো হুহা করতে পারছে না। এক জোড়া চোখ তার উপর ভয়ঙ্কর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। মানে মানুষের লজ্জা পাওয়ার ও একটা নির্দিষ্ট সময় থাকা উচিত, পড়ার আর সময় পেল না সে। এই মানুষটার সামনে পড়তে হলো তাকে। মানুষটা কি রোবট নাকি? এভাবে তাকিয়ে আছে কেন? চোখ সরায় না কেন? খাটাস ব্যাটা। ইচ্ছে করছে তার চোখ দুটো গেলে দিতে। ব্যাটা চোখ সরা তোর, দেখছিস তো পড়ে গেছি। এখন ভাই চোখ সরা তোর, আমারে উঠতে দে। সানায়া মনে মনে হাজারো বকল আরাফকে। অথই এগিয়ে এলো, তোমার লাগে নিত? সানায়া উপর থেকে চোখ সরিয়ে অথইর দিকে ছোট মুখ করে বলল, ভাবি উনাকে একটু সরে যেতে বলেন। কাকে? সানায়া উপরের দিকে তাকিয়ে দেখল আরাফ সেখানে নেই। যাক বাবা। সানায়া তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। ইস, পায়ে বোধ হয় ব্যথাটা বেশি লেগেছে। অথই, ব্যথা পেয়েছ? ওই একটু। তুমি বসো, আমি বরফ নিয়ে আসছি। সালেহার তেমন একটা লাগেনি, সে সোফায় পড়েছে। এত সময় সে ভয় পেয়ে ছোট ভাবি, বড় ভাবি ডেকেছে। সানায়াকে সোফায় বসিয়ে অথই বরফ হাতে এগিয়ে এলো। মাহফুজা খান সহ বাড়ির সকলে এক এক করে লিভিং রুমে জড়ো হলো। কি হয়েছে ছোট বৌমা? তেমন কিছু না আন্টি, একটু ব্যথা পেয়েছি। ইস, ছোট ভাবি, পাটা তো ফুলে উঠেছে। ডাক্তার ডাকবো? না না, ডাক্তার ডাকতে হবে না, ঠিক হয়ে যাবে। পেছনে থেকে আরাফ বলে উঠল। বোন আসছে বলে খুশিতে নাচতে গিয়ে পাই ভেঙে ফেললেন। কি সাংঘাতিক আপনার আনন্দ প্রকাশ করার ধরন! এখন বোনের সঙ্গে দেখা করতে ও বাড়িতে যাবেন কিভাবে? সানায়া মনে মনে বলল, কেন, তোর কাঁধ আছে কি জন্য তোর কাঁধে উঠে যাব? বেদদপ লোক। ব্যথা পেয়েছি কোথায় একটু সহনশীল কথা বলবে তা না। উনি এসেছেন রাজ্যের চিন্তা নিয়ে। আহ আরাফ, দেখছিস তো মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। মাহফুজা খান, এ মেয়েটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে তার পরিবার, যা তার কাছে অসহ্য লাগছে। এরই মাঝে সজীব এলো ছোঁয়াকে কোলে নিয়ে। একই বোন, তুমি পায়ে ব্যথা পেয়েছ কিভাবে? আরাফ আর কথা না বলে থাকতে পারল না, বলল, নাচতে গিয়ে। সানায়া শক্ত চোখে তাকালো আরাফের দিকে। সজীব বলল, তুমি যে নাচ শেখো বা নাচতে পারো, এটা তো আগে কখনো বলনি। বড় ভাইয়া তুমি ও না, ছোট ভাইয়া কি না কি বলল তুমি তা বিশ্বাস করে নিলে। আরে নাচ তো একটা শিল্প, জানলে সমস্যা কোথায়? আরে ভাইয়া, ছোট ভাবি পড়ে গেছে, নাচতে যাবে কেন? ওহ। সজীব একবার আরাফের দিকে চাইল। আরাফ মিচমিচ করে হাসছে। সজীব কিছুটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বউ পায়ে ব্যথা পেয়েছে আর তুই হাসছিস? যা, বরের দায়িত্ব পালন কর।
আরাফ হাসি থামিয়ে তাকালো সজীবের দিক। সজীব থমকে গেল, কি করবে ভেবে না পেয়ে আরাফকে বলল, ছোঁয়াকে ধর, আমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করে আসি। সজীব হেঁটে গেল সোফার দিকে, অথইকে বলল চুন আর হলুদ গরম করে আনতে। পায়ে কি অনেক ব্যথা? জি ভাইয়া। ওয়েট, এ কি ভাইয়া, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার গুরুজন। বোন পায়ে ব্যথা পেয়েছে, মোচকে গেল কি না দেখব না? আর ভাই বোনের মধ্যে গুরুজন শব্দটা বেমানান। সজীব পায়ের বৃদ্ধা আঙ্গুলে হাত দিতেই ব্যথায় কুকরিয়ে উঠল সানায়া। বৃদ্ধা আঙ্গুলে ব্যথা বেশি পেয়েছ? জি। ঠিক আছে, আর একবার, আমি জাস্ট আঙ্গুলটা টেনে দিব, দেখবে কিছুটা ঠিক হবে, তারপর কয়েকবার চুন হলুদ লাগালে একদম আগের মতো। আরাফ বলল, চুন হলুদ লাগাতে হবে কেন? মেডিসিনের কি অভাব? তুই চুপ থাক, তোর বউয়ের চিকিৎসা তুই মেডিকেল থিওরিতে করিস, আমার বোনের চিকিৎসা আমি আদিম ফর্মুলায় করব। তারপর সানায়া উদ্দেশ্য বলল, জানো তো ছোটবেলায় একবার ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, হাঁটুতে ভীষণ চোটও পেয়েছিলাম, মা দেখলে বকবে বলে দাদিকে বলেছিলাম, তারপর দাদি চুন হলুদ মিশিয়ে লাগাতে বলেছিল, তখন তো আর এত মেডিসিন ছিল না, সেই থেকে আমি চুন হলুদের ভক্ত। সানায়া বলল, আমিও ভাইয়া। বড় ভাইজান। ছোট ভাবি রেফ্রিতে চিকিৎসা দিলেন, আপনের বোন বইলা মোর কিছু ব্যবস্থা করেন, মানে মুইও মেলা ব্যথা পাইছি। সালেহা। ডাক্তার ডাকবো সালেহা আপা? না, তয় দুদিন ছুটি দিলে মুই সুস্থ হমু। সালেহার কথায় সবাই হেসে দিল। সালেহা যে ব্যথা পায়নি তা সকলে জানে, তার ছুটির দরকার, তাই ইনিয়ে বিনিয়ে বলে দিল। ঘড়ির কাঁটা ঠিক রাত 11:15 ঘরে। সজীব অফিস থেকে বাড়িতে ফিরেছে সেই সন্ধ্যায়, কিন্তু আরাফ এখনো ফেরেনি। সানায়া পায়ে ব্যথার কারণে আজ সে খুব একটা নিচে যায়নি। আরাফ এখনো ফেরেনি দেখে সে অনিশ্চিতভাবে ঘুমাতে পারছে না। অফিস থেকে কোনোদিন দেরি করে ফিরলে তো দু ভাই একসঙ্গে বাড়িতে ফিরে, কিন্তু আজ সজীব ফিরেছে অনেক আগে, আরাফ এখনো আসেনি। সানায়া একবার দেয়াল ঘড়িটার দিকে তাকাচ্ছে তো আবার নিজের হাতের ফোন চেপে সময় দেখছে। এমন অদ্ভুত কাজ সে করছে, দেখতে দেখতে অলরেডি 12:30 বেজে গিয়েছে। সানায়া একবার চিন্তা করল সজীব ভাইকে জিজ্ঞেস করবে উনার জরুরি কোনো কাজ আছে কিনা। আবার চিন্তা করল এত রাতে তারা বোধ হয় ঘুমিয়ে গিয়েছে। নিশুতি রাত, চারপাশে নিকষ অন্ধকার। সন্ধ্যার পর এক পলসা বৃষ্টিতে পথঘাট ভিজে একাকার। পুরাতন এক বিল্ডিংয়ের নিচে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আরাফ। তার পাশের চেয়ারটিতে পুলিশ অফিসার ইমদাদ হক এবং তাদের পাশে দাঁড়িয়ে আছে কয়েক পুলিশ কর্মকর্তা। আরাফের বিপরীতে রাজকীয় এক চেয়ারে বসে আছে জমি দখলদারকারী মহিলার সুপার অ্যাসিস্ট্যান্ট, তিনিও একজন মহিলা। তার চেহারায় নেই কোনো ভালো মানুষের আচার আচরণ, দেখলেই বোঝা যায় এরা 420। বেশ কিছু সময় নীরব থেকে মহিলাটা আরেকজন মহিলাকে ডেকে বললেন, মেহমান আপ্যায়নের জন্য। আরাফ মহিলাটির কথায় একবার পাশে থাকা ইমদাদ হকের দিকে তাকালেন, তারপর বলল, আমরা এখানে আপনাদের আতিথিয়তা নিতে আসিনি, জমির দরকারে কথা বলতে এসেছি, কাজ শেষ হলে আমরা চলে যাব। মহিলাটি আরাফের দিকে তাকিয়ে নিকষ হাসল, অতঃপর এক পা ভাঁজ করে চেয়ারে উঠিয়ে বসল। পাশে থাকা মেয়েটিকে ইশারা করে কিছু একটা আনতে বলল। মেয়ে দ্রুত পায়ে ঘরের ভেতর থেকে একটা গ্যাস লাইট এনে মহিলাটির হাতে দিল। আরাফ এবং ইমদাদ হক একে অপরের দিকে চাইল। মহিলাটি সেদিকে পরখ না করে হাতের লাইট জ্বালিয়ে সিগারেট ধরাল। কয়েক সেকেন্ডের মধ্যে ইমদাদ হকের কাশি শুরু হলো। তিনি কাশতে কাশতে বললেন, আপনার সিগারেটটা এখন না ধরালে হতো না, আমার সিগারেটের ধোঁয়ায় সমস্যা হয়। মহিলাটি হাতের সিগারেটের দিকে তাকিয়ে আছে, নিকষ নিকোটিনের ধোঁয়া মুখ থেকে হু হু করে ছেড়ে দিল। হাতের সিগারেটটা পাশে থাকা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অমৃত খাবি? মেয়েটার বয়স সবে 18 কি 19। সামনে থাকা দুটো মানুষ আরাফ এবং ইমদাদ হকের দিকে তাকিয়ে নিচু সরে বলল, জি। আরাফ এক দৃষ্টিতে এই মহিলার কাজ দেখছে, রাগে গা রি রি করছে। তার মার বয়সী এক মহিলা মেয়ে সমতুল্য একটা মেয়ের হাতে সিগারেট তুলে দিচ্ছে, তাও নাকি অমৃত।
সমাজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এসব কীটপতঙ্গের জন্য। আরাফ নীরব ভঙ্গিতে দীর্ঘ শ্বাস টেনে নিয়ে বলল, তাহলে এবার কাজের কথায় আসি। মহিলাটি এবার সোজা দৃষ্টি ফেলে তাকালো আরাফের দিকে। এখানে এসেছ কেন? আরাফ ও স্পষ্ট করে উত্তর দিল, অন্যের জমি দখলে রেখেছেন কেন? জমি ছাড়ুন। ভুবন কাঁপানো এক হাসি হাসল মহিলাটি। জমি নিতে এসেছ? ক্রয় সূত্রে এই জমির মালিক এখন আমি। জমি ছাড়বেন কিনা সেটা বলুন। ভয় দেখাচ্ছ আমাকে পুচকে? যাও বাড়ি ফিরে মায়ের কোলে ঘুমাও, জমি দিব না। আরাফ তেতে উঠল। অন্যের জমি ভোগদখল করতে লজ্জা লাগে না? ইমদাদ হক পাশ থেকে আরাফকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাতে আরাফ একটুও শান্ত হল না। মহিলাটিও বিপরীতে তেতে উঠে দাঁড়াল। তোরে ভালো কথায় বোঝাইছি, একবার কইছি জমি দিমু না, পড়লে তোর বাপরে সাথে নিয়ে আসিস। দেখমু কত জোর। বাপ শব্দটা কানে যেতেই আরাফের মস্তিষ্ক ভয়াবহ বিকৃত হল। চোখ দুটো রাগের কারণে ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র মহিলা। আরাফের কথায় 14 পাটি দাঁত বের করে হাসল মহিলাটি। চ্যাতিস কিসের জন্য? হহুত অল্প বয়সী কুমারী মায়া আছে, কয়েক রাত কাটায় যা, কিন্তু জমির কথা ভুইলা যা, জমি পাইবি না। ইমদাদ হকও এবার বলে উঠলেন, মুখ সামলে কথা বলুন। আপনার সামনে কয়েকজন পুলিশের লোক দাঁড়িয়ে আছে, তাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে আপনার বুক কাঁপছে না? যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট করবে তারা। মহিলাটি চোখ বড় বড় করে ভয় পাওয়ার নাটক করে বলল, ওরে বাবা, পুলিশ! আমারে কি করবি তোরা? কর, জেলে নিবি। নে, দেখি কত ক্ষমতা তোদের। নেহাত আপনাদের বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো আমাদের হাতে নেই, থাকলে এত কথা বলার সময় আপনাকে দেওয়া হতো না। মহিলাটি তির্যক চোখে তাকালো আরাফের দিকে। তোগো কাছে তো প্রমাণ নাই, জমি কেমনে নিবি? রাগে আরাফ নিজের হাত শক্ত করল, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। মহিলা মানুষ বলে বেঁচে গেল, তা না হলে এই মুখ দিয়ে বের হওয়ার অশুদ্ধ কথাগুলোর বিপরীতে মুখ থেতলে দিত। আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি, এই 3 দিনের মধ্যে জমি না ছাড়লে আমি শেষটা আমি দেখে নিব। আরাফ চোখ দিয়ে ইশারা করল ইমদাদ হককে। ঝড়ের গতিতে পা ফেলে চলে গেল তারা। রাত 1টা। আরাফ এখনো বাড়িতে আসেনি। চিন্তা করতে করতে সানায়া এবার বেজায় রকমের রাগ হলো। সে কেন আরাফের জন্য চিন্তা করছে? বাড়িতে এলো নাকি গেল তাতে তার কি? তার তো কিছু না, তাহলে সে কেন চিন্তা করছে? ফালতু চিন্তা করার কোনো মানেই হয় না। এর থেকে ভালো কানে ইয়ারফোন গুজে গান শোনা, কিন্তু মন তো তা শুনছে না। মন তো নিজের গতিতে চলে। মন বলছে সানায়া তুই টেনশন কর, বেশি বেশি টেনশন কর। আরাফ এখনো কেন এলো না? টেনশন করতে করতে ঘুরে পড়, বেহুশ হ, মরে যা, তারপর ও টেনশন করতে থাক। ধুর, ঘোড়ার ডিম ভালো লাগে না। দেখেছেন কখনো ঘোড়ার ডিম? পেছনে থেকে আরাফ বলল কথাটা। সানায়া ঘাড় কাত করে তাকালো তার দিকে। কখন এলেন? এই তো মাত্র। কিভাবে এলেন? হেঁটে। তা বলিনি, বলেছি সদর দরজা তো দেওয়া ছিল, কিভাবে এলেন? আমায়াকে ফোন করেছিলাম, আমায়া দরজা খুলে দিয়েছে। ওহ আচ্ছা। এত রাতে কোথায় ছিলেন? আরাফ হাতের ঘড়ি টেবিলে রাখতে রাখতে তাকালো সানায়া দিকে। না মানে, সজীব ভাইয়া তো অনেক আগেই বাড়িতে ফিরেছে, আপনি দেরি করে ফিরলেন তাই জিজ্ঞেস করলাম। কিছু সময় থেমে আবারও বলল, আমি কিন্তু মোটেও নিজেকে সাংসারিক হিসাবে প্রমাণ করছি না, এতটুকু কথা জিজ্ঞেস করা যেতেই পারে। আরাফ কিছুটা হাসল, বলল, আপনার পায়ের ব্যথার কি অবস্থা? কমেছে নাকি বেড়েছে? সানায়ার রাগ হলো, সকালে দেখে গেল, অথচ একবার ও তখন জিজ্ঞেস করেনি, এখন এসেছে পায়ে ব্যথার খবর নিতে। কি হলো, কথা বলছেন না যে? পা ভেঙে গেলে আপনি খুব খুশি হতেন তাই না? আরাফ তাওয়াল হাতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল।
না, বরং আরও অসুবিধা হতো। আগামীকাল আমার সঙ্গে আপনাকে অ্যাডভোকেট সাহারা ম্যামের চেম্বারে যেতে হবে, ডিভোর্সের ব্যাপারে উনি কিছু কথা বলবেন। আরাফ ওয়াশরুমে যেতেই সানায়া ধপ করে বিছানায় বসে পড়ল। অল্প কিছু সময়ের মধ্যে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। কেন হলো এমন? ডিভোর্সের কথা শুনে তার হঠাৎ এমন লাগলো কেন? সেই তো নিজে ডিভোর্স নিয়ে তাড়াহুড়ো করেছিল, এখন এমন অস্বস্তি কেন হচ্ছে তার? মিনিট 10 পর আরাফ দেখতে পেল সানায়া নীরব ভঙ্গিতে বসে আছে। আজ না আপনার বোনের আসা কথা ছিল, আসেনি? আরাফের গলার আওয়াজ পেয়ে কিছুটা নড়েচড়ে উঠল সে, নরম শীতল কণ্ঠে উত্তর দিল, এসেছে। আমি মনে হয় আগামীকাল ও বাড়িতে যাব, আপনার সঙ্গে ম্যামের চেম্বারে যাওয়া হবে না। আরাফ সোফায় বসল, এক গ্লাস পানি হাতে তুলে তাকালো সানায়া র দিকে। কাল সকালে একবার ও বাড়িতে যাওয়ার আগে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। ম্যাম পরশু দেশের বাইরে যাবে, আগামী সপ্তাহ খানেক তাকে আর পাওয়া যাবে না, তাই কালকে আমরা যাচ্ছি। সানায়া এবার তাকালো আরাফের দিকে, ডগ ডগ করে পানি গিলছে। লোকটার ঘাড়াত্তারামি খাওয়া যায় তবে গেলা যায় না। মন কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না, আমি কিভাবে যাব? আমার মন কিছুতে সায় না দিলে সে কাজ আমার করতে ইচ্ছে করে না। আরাফ পানি শেষ করে গ্লাস যথা জায়গায় রেখে দিল, চোখ পড়ল সানায়ার দিকে। মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? সানায়া চটজলদি চোখ সরিয়ে নিল। খেয়েছেন? না। আমার জন্য অপেক্ষা করছিলেন? আজব মানুষ, আপনার জন্য কেন না খেয়ে বসে থাকতে যাব? আপনি যেভাবে নিজেকে সংসারী প্রমাণ করছেন, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমার খিদে নেই, তাই খাইনি, আপনি খেয়ে আসুন। না, ইচ্ছে করছে না, একা নিচে যাও, খাবার গরম করো, ইত্যাদি ইত্যাদি। তার থেকে না খাওয়া বেটার। আপনি তো দেখছি ভীষণ অলস। আজকে টের পেলেন? জি, আপনার মতো একজন পরিশ্রমিক মানুষ যে দিন রাত এক করে অফিসের দায়িত্ব পালন করে তাকে আগে পড়ে অলস মনে হয়নি, আজ মনে হচ্ছে। আরাফ সোফায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করল। বলল, তাহলে আপনি ভুল জেনেছেন এতদিন। আমি আসলে অলস একটা মানুষ, আমার পার্সোনাল লাইফে আমি অলস। নিজের লাইফ নিয়ে আমি বিরক্ত। বিরক্ত কি জন্য? কোন কারণে? বাদ দিন, ঘুমিয়ে পড়ুন। আমার জীবনের অতীত আমি বিস্তারিতভাবে আপনাকে বললাম, আর আপনি আপনার জীবন নিয়ে কি কারণে বিরক্ত সেইটুকু বলতে পারছেন না। আরাফ শোয়া থেকে উঠে বসল। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে। আজ সেই দিন যেদিনে তাকে অপমান করে চলে গিয়েছিল আরশি। জীবনের কত শত তারিখ সে ভুলে গিয়েছে, কিন্তু বছর ঘুরে এই দিনটা আসলে তার ভেতরটা জ্বলে পুড়ে যায়। সেই দিনের চিত্র তার চোখের সামনে ফুটে ওঠে, নিজের ভেতরটা হাহাকার করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সানায়ার উদ্দেশ্য বলল, আজ আমি আপনাকে আমার জীবনের বিস্তারিত বলবো। রাত শেষ হয়ে যেতে পারে, শুনবেন সে গল্প? শুনব। ঠিক আছে, আপনি বসুন, আমি 2 কাপ চা নিয়ে আসি। জীবনের বিষাদময় গল্প গরম ধোয়া ওঠা চা খেতে খেতে বলবো। আজ 13ই অক্টোবর। বছরের 365টা দিনের মধ্যে এই দিনটা আমার কাছে বিষাক্ত একটা দিন। মৃত্যুর আগের দিন অবধি এই দিনটির চিত্র আমার চোখের সামনে ভেসে উঠবে। আমি হাজার চেয়েও এই দিনটির কথা ভুলতে পারি না, কোনো না কোনো ভাবে মনে পড়বেই। কি হয়েছিল সেদিন? এই পৃথিবীতে শুধু ছেলেরা মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা করে না, মেয়েদের নামের সাথেও বিশ্বাসঘাত শব্দটা যায়। জীবনে একজনকে খুব ভালোবেসেছিলাম, নিজের জীবনটাকে তার সঙ্গে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি তা পারিনি। 2.5 বছরের প্রেমকে 2.5 মিনিটে ভেঙে দিয়ে চলে গেছিল, সেই সাথে ভেঙে দিয়ে গিয়েছিল আমার শক্ত মনটাকে। কেন ভেঙেছিল? আরাফ হাসল, বলল, আমি বেকার ছিলাম, তার পরিবার আমাকে মেনে নিবে না। এটাই কারণ। সে বুঝি এখন খুব ভালো আছে, সুখে আছে। ডিভোর্স হয়েছে তার, হাজবেন্ডের সঙ্গে বিদেশে থাকত। ডিভোর্সের পর বাংলাদেশে এসেছে, আমার অফিসে এখন ছোট একটা পোস্টে চাকরি করছে।
কি? কিছুটা চেঁচিয়ে উঠল সানায়া। কি হলো? এক্স এর বাংলা জানেন? প্রাক্তন। না, হয়নি। হাত উঁচু করে ইশারায় দেখালো সাপ। এক্স মানে বিষাক্ত সাপ। কাল নাগিনী, তাকে আপনি অফিসে চাকরি দিয়েছেন? আরাফ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। আমি আপনাকে বুদ্ধিমান ভাবতাম, আপনি তো দেখছি আসলেই একটা বলদ। আরাফ চোখ বড় বড় করে তাকালো। কি বললেন? দ বলেছি। শুনুন, আজকে আপনাকে একটা কথা বলি। যোগাযোগের পিপাসায় মারা যাবেন, কিন্তু অপমানিত হওয়া জায়গায় কখনো ফিরে যাবেন না। বেঈমান, বিশ্বাসঘাতকে জীবনে ফের সুযোগ দিবেন না, এরা সাপের থেকে বিষধর। আরাফ মজা করে বলল, তাহলে কি আপনিও সাপ, মানে বিষধর সাপ? সানায়া তাকালো আরাফের দিকে, নিচু সরে বলল, আমি নিজেই তো প্রতারিত হয়েছি। আমি যদি বিষধর সাপ হতাম তাহলে প্রতারিত না হয়ে প্রতারণা করতাম। চলবে? 12